ওকে, সো তোমাদের প্রথম ইন ক্লাস অ্যাসাইনমেন্টটা হবে নেক্সট উইকে, দ্যাট ইজ অন নেক্সট স্যাটারডে, এন্ড দ্য সিলেবাস ইজ গোইং টু বি আনইনফর্মড সার্চ অ্যালগরিদম। স্যার যেটা বললাম যে সবই প্রবলেম সলভিং টাইপ কোশ্চেন থাকবে, তার মানে সিমুলেশন অথবা দেখা গেল যে আমি কোনো একটা স্পেসিফিক সিনারিও দিয়ে দিলাম, দিয়ে হয়তো তোমাকে আমি টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটির ব্যাপারে কিছু আস্ক করলাম, এই ধরনের কোশ্চেন, মানে ডিরেক্ট কোনো থিওরিটিক্যাল টাইপ কোশ্চেন থাকবে না। মানে আমি ডিরেক্ট কোশ্চেন করবো না যে ডিএফএস এর টাইম কমপ্লেক্সিটি কত বা ডিএলএস অপটিমাল কিনা, এরকম কোনো কোশ্চেন থাকবে না। সবগুলো কোশ্চেনই হবে প্রবলেম রিলেটেড। আমি যদি টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি বা কমপ্লিটনেস নিয়ে কোনো কোশ্চেনও করি, সেটাও কোনো একটা স্পেসিফিক সিনারিওর উপর বেস করে কোশ্চেনটা করা হবে। সো that is the strategy that is going to be used in class assignment. না এটা কি শুধুমাত্র আনইনফর্ম? শুধুমাত্র আনইনফর্মড সার্চ অ্যালগরিদমস এর উপরে নেক্সট মানে তোমাদের প্রথম ইন ক্লাস অ্যাসাইনমেন্টটা হবে। আমি এলএমএস একটা নোটিস দিয়ে দিব, যেহেতু ক্লাসে কেউ যদি মিস করো তাহলে যাতে নোটিসটা পেয়ে যাও। সো দ্য সিলেবাস উইল বি অনলি আনইনফর্মড সার্চ অ্যালগরিদমস। তার মানে হচ্ছে ডিএফএস, বিএফএস, ডিএলএস, আইডিএস আর ইউসিএস, এই পাঁচটা অ্যালগরিদমের উপরে প্রথম অ্যাসাইনমেন্টটা হবে নেক্সট স্যাটারডেতে। ওকে, সবাই ক্লিয়ার? আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে about the new assessment criteria or anything else, you can ask me. আচ্ছা ম্যাম, ফাইনালের সিলেবাসটা কি হবে তাহলে? ফাইনালের সিলেবাস অ্যাজ ইউজুয়াল সবসময় যেমন হয় তেমনই হবে, হাফ অফ দ্য কোর্স লোড। আমি বলে দিব যখন যেদিন থেকে আমরা ফাইনালের সিলেবাস কভার করা শুরু করব, আই উইল ইনফর্ম ইউ যে আজকের ক্লাস থেকে ফাইনালের সিলেবাস শুরু। ওকে ম্যাম। নরমালি তো আমাদের ম্যাম হ্যাঁ বলো। নরমালি তো ম্যাম আমাদের নেক্সট উইকে মিড হওয়ার কথা ছিল, তার মানে মিডের পরিবর্তে আমাদের রেগুলার ক্লাস হবে, তাই তো? রেগুলার ক্লাস হবে, দ্যাটস রাইট। সেক্ষেত্রে ম্যাম দুইটা ক্লাস বেড়ে যাবে তাই না? আবার বলো আনিসুর, আমি বুঝতে পারি নাই। আমাদের সেক্ষেত্রে দুইটা ক্লাস আরো বেড়ে যাবে তাই না? হ্যাঁ, দুটো ক্লাস বেড়ে যাচ্ছে। আর কারো কোনো কোশ্চেন? নো ম্যাম। দুইটা ক্লাস বেড়ে যাচ্ছে, দ্যাট ইজ এ গুড পয়েন্ট। আমরা আসলে এই পয়েন্টটা রেজ করেছি আমাদের ডিপার্টমেন্টাল হেডের কাছে, যে আমরা তো নর্মালি আমাদের 24 ক্লাসেস হয়ে থাকে, যদি মিডের উইকে রেগুলার ক্লাস হয় তাহলে তো আমাদের দুইটা ক্লাস বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কোনো ধরনের ডিসিশন হবে কিনা, পরে ক্লাস কমবে কিনা অথবা কোনো কিছু কিনা, উই হ্যাভ রেজড দ্যাট পয়েন্ট। তো ওই ব্যাপারে কোনো ডিসিশন আমরা এখনো পাইনি। তো যদি কোনো কিছু না কমে দেন ফাইন, আমরা যেহেতু আমাদের আসলে আমরা তো ক্লাস টেস্ট গুলো এখনো নিতে পারি নাই, সো ওগুলো তো আমাদের কভার করতে হবে, সো উই আর গোইং টু নিড টাইম ফর দ্যাট অলসো। সো দুটো ক্লাস যদি বাড়ে আসলে প্রবলেমের কিছু নাই। এনি আদার কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন? ক্লাস অ্যাসাইনমেন্টটা এটা কি মানে ভাইবা টাইপ হবে না রিটেন হবে? না, রিটেন অনেকটা তোমাদের ক্লাস টেস্টের মতোই। আমি বললাম তো, ইট উইল বি জাস্ট লাইক ইওর ক্লাস টেস্ট, যে আমি তোমাদেরকে কোশ্চেন দিব, তোমরা কোশ্চেন সলভ করবা এবং ছবি তুলে টাইমের মধ্যে আপলোড করবা। বাট দ্য অনলি ডিফারেন্স উইল বি ইন দ্য কোশ্চেন টাইপ। মানে কোশ্চেন টাইপে আমরা আগে তো সিমুলেশনের পাশাপাশি দেখা যেত যে থিওরিটিক্যাল টাইপের কোশ্চেনও কিছু থাকতো, তো এখন আর থিওরিটিক্যাল টাইপের কোশ্চেন কিছু রাখবো না, সবই হবে স্পেসিফিক প্রবলেম বেসড। দ্যাটস দ্য অনলি ডিফারেন্স, আদারওয়াইজ ক্লাস টেস্টের মতোই। হ্যাঁ বলো ম্যাম। আমাদের যে এক্সাম যে অ্যাসাইনমেন্ট যেটা হবে ওটার ম্যাম মার্কসটা কত থাকবে? টোটাল 30%, 3 আউট অফ 4 কাউন্ট হবে এবং এটা টোটাল 30% অফ ইওর হোল অ্যাসেসমেন্ট। সো আমি মার্কস যাই রাখি না, কারণ আমি 100 রাখি, 200 রাখি আর 20 রাখি, ইট ডাজন্ট ম্যাটার। ইন টোটাল 30% অফ ইওর কোর্স লোড। আর কারো কোনো কোশ্চেন? ম্যাম আমাদের এই যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াটা, এটা কি ইউনিভার্সিটি থেকে আসছে নাকি ইউজিসি থেকে এ ধরনের ইনস্ট্রাকশন দেয়া? ইউজিসি তো আর এইভাবে ক্রাইটেরিয়া সেট করে দেয় না কোনো ভার্সিটির জন্য, তবে আমাদের ইউনিভার্সিটি ডেফিনেটলি ইউজিসির গাইডলাইন ফলো করেই এই অ্যাসেসমেন্টটা তৈরি করছে, মানে ইউজিসির সাথে ডিসকাস করতেই আর কি, তাদের সাথে কোনো কনফ্লিক্ট না হয় আর কি। হ্যাঁ, যাতে কোনো কনফ্লিক্ট না হয়, বাট ডিসিশনটা ইউনিভার্সিটি অথরিটি থেকে আসছে। আর ম্যাম ফাইনালের ব্যাপারে কি ম্যাম আপনাদের সাথে কোনো কথাবার্তা হয়েছে, মানে কি রকম ভাবে কন্ডাক্ট করা হতে পারে? আচ্ছা, এটা আমাদেরকে বলা হচ্ছে যে তোমাদেরকে ইনফর্ম করার জন্য যে ফাইনালটা আসলে অন ক্যাম্পাস হবে নাকি অনলাইন হবে, এটা কিন্তু আমাদের ইউনিভার্সিটি অথরিটির উপরে ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে গভর্নমেন্টের ডিসিশনের উপরে। হ্যাঁ, তো আমরা দুটোর জন্যই প্রিপেয়ার্ড, whether it will be অনলাইন অর অন ক্যাম্পাস। কিন্তু গভর্নমেন্ট যদি বলে যে ইউনিভার্সিটি খুলে দেওয়া হবে, সেক্ষেত্রে হয়তো আমরা অন ক্যাম্পাস চিন্তা করব। আর গভর্নমেন্ট যদি বলে যে না ইউনিভার্সিটি এখন খোলা হবে না, সেক্ষেত্রে অনলাইন। সো এটা কিন্তু আসলে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে না, আমাদের তো গভর্নমেন্টের ডিরেক্টিভ মেনে চলতে হবে। তো যেটা হচ্ছে আমাকে ওই সেকশনে, বি সেকশনে অনেকেই আসলে এটা নিয়ে খুব করতেছিল যে যদি আমাদেরকে হঠাৎ করে বলে যে ফাইনাল অন ক্যাম্পাসে হবে, আমাদের তো প্রবলেম হয়ে যাবে। তো আমার অ্যানসার হচ্ছে আমরা আসলে জানি, কিন্তু
আমরা জানি যে অনেক স্টুডেন্টই, একটা লার্জ পার্সেন্টেজ অফ স্টুডেন্ট হয়তো বা ঢাকার বাসা ছেড়ে দিয়ে দেশের বাড়ি চলে গেছে, ওখান থেকে ক্লাস করতেছে। তো আমরা যদি হঠাৎ করে 3 দিনের মাথায় ডিসিশন দিই যে ফাইনালে ক্যাম্পাসে এসে ফাইনাল দাও, তাহলে অনেকেই একটু ট্রাবলে পড়ে যাবে। দ্য ইউনিভার্সিটি অথরিটি নোজ দ্যাট। সো এটা নিয়ে তোমাদের এত কনসার্ন হওয়ার কিছু নাই, কারণ সেম থিং গোজ ফর দ্য পাবলিক ভার্সিটিজ অলসো। সো যদি গভর্নমেন্ট ডিসিশন দেয়ও যে ইউনিভার্সিটি খোলা হবে এবং খোলার পরে ক্লাস শুরু হবে, ডেফিনেটলি একটা বড় টাইম ফ্রেম রেখেই কিন্তু ডিসিশনটা দিবে। এমন না যে বলবে যে তোমরা পরশু থেকে ক্লাস করো, এরকম কিন্তু কখনোই হবে না, নেভার। তো ওটা নিয়ে তোমাদের কনসার্ন হওয়ার কিছু নাই। তোমরা এনাফ টাইম থাকতেই জানতে পারবা যে ফাইনাল কি অনলাইন হবে নাকি অন ক্যাম্পাস হবে। সো তোমাদেরকে এনাফ সময় দেওয়া হবে টু প্রিপেয়ার ইয়োরসেলভস। আরেকটা ব্যাপার যেটা যে মানে আসলে অন ক্যাম্পাস হওয়ার প্রবাবিলিটি আমি এখন কমই দেখতেছি, কারণ কোভিড যে রেটে বাড়তেছে তাতে তো এখন মনে হচ্ছে যে অন্য সবকিছুই লকডাউন দেয় কিনা আমরা সেটা নিয়েই কনসার্ন। সো এই অবস্থায় ইউনিভার্সিটি আসলে কতটুকু খুলতে পারবে সেটাও ডাউটফুল। সো আপাতত আমার আপাত দৃষ্টিতে আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে প্রবাবলি হয়তো অনলাইনের দিকেই আমরা যাচ্ছি, বাট এটা টোটালি আমার পার্সোনাল ওপিনিয়ন। সো পরে যদি অন্য কিছু হয় তাহলে আমাকে এটা নিয়ে কিছু বলতে পারবো না। হ্যাঁ শাহাদাত বলো। জি ম্যাম, আমি যেটা বলতে চাচ্ছিলাম ম্যাম, যদি ম্যাম হুট করে ম্যাম অন ক্যাম্পাস হয়, ওইটা তো একটা প্রবলেম আছে, যে বাসার একটা ব্যাপার স্যাপার যেটা। আরেকটা ম্যাম প্রবলেম ম্যাম, আমি যেটা নিজের কাছে মনে হচ্ছে ম্যাম, একটা বড় ধরনের প্রবলেম হয়ে যাবে কি, আমরা কিন্তু অলরেডি প্রায় অলমোস্ট 1 বছর অন্যরকম ভাবে একটা পড়াশোনার মধ্যে দিয়ে আছি, মানে বই খাতা অনেকটা দেখে আর কি। যে হুট করে যদি অন ক্যাম্পাস পরীক্ষা হয় ম্যাম, এটা কিন্তু আমাদের জন্য দেখা যায় কি একটু টাফ হয়ে যাবে কি, নতুন সিস্টেম আবার একটু, যদিও আমরা ওই সিস্টেমে ছিলাম, তারপরেও ম্যাম আমার কাছে পার্সোনালি মনে হয় আর কি যে অন ক্যাম্পাস পরীক্ষাটা আমাদের জন্য হুট করে মানে অ্যাটলিস্ট ডিসিশনটা কিছুদিন আগে জানাইলে আমাদের জন্য খুবই ভালো হয় আর কিছুদিন কি। আগে জানানো হবে, ডেফিনেটলি আগেই জানানো হবে। এটা এমন হবে না যে তোমরা হঠাৎ করে ডিসিশন পাইলা যে পরশুদিন ইউনিভার্সিটি খুলতেছে, ইট উইল বি লাইক দ্যাট। তোমাদেরকে এনাফ সময় দিয়েই জানানো হবে। সো এটা নিয়ে আপাতত ওয়ারিড হওয়ার কিছু নাই। ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম, আমাদের লাস্ট সেমিস্টারে যেমন ছিল ম্যাম 5টা সিটি থেকে ম্যাম 3টা কাউন্ট হতো ম্যাম, এখন তো ম্যাম 4টা থেকে 3টা ম্যাম। এখন কি ওটা কি মানে 2টা বা এরকম গুলো সম্ভাবনা আছে ম্যাম? কারণ আমাদের যারা দেখা যায় অনেকে আমি যদি এনাফ টাইম পাই আমি ট্রাই করব একটা বাড়তি সিটি নেওয়ার, বাট আমি ওটা এখনই তোমাদেরকে কথা দিতে পারতেছি না। বাট আমি আইল ট্রাই মাই বেস্ট যে তোমাদের আরেকটা সিটি বেশি নেওয়া যায় কিনা। আমি জানি যে অনেকেরই প্রবলেম থাকে। আমি দেখা যায় যে এর আগের ট্রাইমেস্টার গুলোতেও দেখা গেছে যে আমার অনেকের জন্য এক্সট্রা সিটি নেওয়া লাগছে। তো এবারও আমি ট্রাই করব যে আইল ট্রাই টু টেক 1 এক্সট্রা সিটি সো দ্যাট এই প্রবলেমটা কারণ না হয়। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মনে হয় লেকচার একটু শুরু করি। আজকে আসলে অনেক টাইম স্পেন্ড করে ফেলছি। সো লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম? উই স্টাডিড সিমুলেটেড অ্যানিলিং, রাইট? লাস্ট ক্লাসটা আমরা শেষ করেছিলাম সিমুলেটেড অ্যানিলিং এর স্টাডি দিয়ে। যে আমরা দেখেছি, আমরা বেসিক্যালি লোকাল সার্চ ক্যাটাগরিতে এখন পর্যন্ত 2টা অ্যালগরিদম দেখেছি। একটা হচ্ছে মেজর 2টা অ্যালগরিদম দেখেছি, একটা হচ্ছে হিল ক্লাইম্বিং সার্চ আর একটা হচ্ছে সিমুলেটেড অ্যানিলিং সার্চ। তো দুটার মধ্যে ডিফারেন্সটা ছিল এরকম যে হিল ক্লাইম্বিং সার্চের ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা ডিরেকশনে ক্লাইম্ব করি, দ্যাট মিন্স আমরা শুধুমাত্র বেটার স্টেট গুলোকেই চুজ করি অ্যাজ নেক্সট ক্যান্ডিডেট স্টেটস, এবং আমরা কখনোই কিন্তু ওয়ার্স্ট স্টেট গুলোকে কোনো সিচুয়েশনেই আমরা সুযোগ দিচ্ছি না। But in case of simulated annealing, we saw that sometimes we give chance to the worst states also. That is, when we get a better state as a successor, we always choose it without any question. But when we get a worse state, we sometimes give chance to it dependent on a probability. আমরা এটা দেখেছিলাম যে আমরা একটা প্রবাবিলিটির উপর বেস করে worst state গুলোকেও কিন্তু কোনো ইটারেশনে সুযোগ দিয়ে থাকি। And we analyze the probability term that is used to give chance to the worst states, and we saw that actually 2 factors decide whether we give chance to the worst state or not. One is the quality of the state, that is if the state is a lot worse, we don't give chance to it. If the difference between the 2 values is small, then we consider the worst state as the next candidate. And we also saw that the second factor is the timing or the stage of the algorithm. That is, when we are at the initial iterations, we try to give chance to the worst states more because the algorithm has not matured yet and we have no idea in which direction the goal is. But when we are at the end of the algorithm, that is, the algorithm has the progress has already matured and we are almost nearing the goal state, then we actually stop giving chance to the worst states and
the algorithm starts behaving like first choice hill climbing algorithm. So we looked at these things and some other aspects about simulated handling algorithm in the last class. So today we will finish the local search chapter hopefully. So let me share the whiteboard first, then I will start the new algorithms that we are going to look at today. So just one moment. Okay, so the two algorithms that we already have seen are in the category of single state based local search algorithms. So hill climbing search and simulated annealing search both are actually single state based local search algorithm. Why are they single state based? Because we always work with a single state. Hill climbing search এবং simulated annealing দুটার ক্ষেত্রে কিন্তু আমাদের স্ট্র্যাটেজিটা কিন্তু অলমোস্ট সিমিলার, জাস্ট ওয়ার্স্ট স্টেটকে সুযোগ দেওয়াটা ছাড়া। আইডিয়াটা হচ্ছে যে আমরা একটা সিঙ্গেল স্টার্ট স্টেট থেকে শুরু করব এবং সেখান থেকে আমরা ক্যান্ডিডেট চিলড্রেন গুলো জেনারেট করব এবং তার মধ্যে থেকে আমরা অন্য একটাকে নেক্সট স্টেজ হিসেবে চুজ করব, দেন আবার তার চাইল্ড গুলো জেনারেট করব, দেন আবার অন্য একটাকে নেক্সট স্টেজ হিসেবে চুজ করব। সো সিঙ্গেল একটা স্টেটের উপর বেস করে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। দ্যাট ওয়াজ দ্য স্ট্র্যাটেজি ইউজড ইন hill climbing search, also in simulated annealing search. So today the algorithm, we are going to look at two algorithms today. So these two algorithms are known as population based search algorithms. They are not single state based, rather they are population based local search algorithms. So why are they population based? Because আজকে আমরা যে দুটো অ্যালগরিদমটা দেখতে যাচ্ছি, এই দুটো অ্যালগরিদমের ক্ষেত্রে আসলে একটা স্টেটের উপর বেস করে কাজ করা হয় না। যেমন হিল ক্লাইম্বিং এ যেমন একটা স্টার্ট স্টেট থাকে, সিমিলার হ্যান্ডলিং এ যেমন একটা স্টার্ট স্টেট থাকে, তো পপুলেশন বেস সার্চ অ্যালগরিদম গুলোতে একটা সিঙ্গেল স্টার্ট স্টেট থাকে না। এখানে দেখা যায় যে মাল্টিপল স্টেটকে একসাথে কনসিডার করা হয়। দ্যাট ইজ দেয়ার ইজ আ population of states, and from that population of states we have to continue the algorithm and we have to find out the goal. So এখানে আমরা একসাথে একটা স্টেট কনসিডার না করে আমরা একসাথে অনেকগুলো স্টেট কনসিডার করতেছি এবং সেগুলোর উপর বেস করে আমরা আসলে গোলটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি। So these algorithms are known as population based search algorithms. তো আমরা এই দুইটার ডিফারেন্স এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়েও কথা বলবো, সেখানে আসতেছি। তার আগে আমরা প্রথম অ্যালগরিদমটা দেখি ইন দ্য ক্যাটাগরি অফ পপুলেশন বেসড সার্চ অ্যালগরিদম। সো আমরা ফার্স্ট যে অ্যালগরিদমটা দেখতে যাচ্ছি, এটা দেখতে খুব বেশি সময় লাগবে না, ইট উইল টেক জাস্ট অ্যাবাউট 5 minutes. So the first algorithm in the category of population based search algorithms is known as local beam search. তো পপুলেশন বেসড ক্যাটাগরিতে আমরা প্রথম যে অ্যালগরিদমটা দেখতে পাচ্ছি সেই অ্যালগরিদমটার নাম হচ্ছে লোকাল বিম সার্চ অ্যালগরিদম। লোকাল বিম সার্চ, কেন এটাকে লোকাল বিম সার্চ বলা হয় সেটাও একটু পরেই বুঝতে পারবা। এখানে আইডিয়াটা হচ্ছে এরকম যে হিল ক্লাইম্বিং কে আমরা পপুলেশন বেসড একটা ভার্সন তৈরি করবো বেসিক্যালি। হিল ক্লাইম্বিং এর ক্ষেত্রে আমরা জানি যে আমরা একটা স্টেট স্পেসের একটা স্পেসিফিক স্টেট থেকে শুরু করি এবং আমরা লেটস সে আমরা যদি গ্রিডি হিল ক্লাইম্বিং এর কথাই চিন্তা করি,
সেক্ষেত্রে আমরা একটা স্টেট থেকে শুরু করি এবং তার চাইল্ড গুলো জেনারেট করে বেস্ট চাইল্ডটা প্রথমে ফাইন্ড আউট করি, পরে বেস্ট চাইল্ডটাকে আমরা প্যারেন্টের সাথে কম্পেয়ার করে দেখি which one is better. After that we, if the best child is better than the parent, then we choose that one as the next candidate node, and if it is not better than the parent, then we return the parent as the solution. That is the strategy using hill climbing search. Now the strategy behind local beam search is that we know that hill climbing usually takes or requires very low memory. Hill climbing এর memory requirement কিন্তু খুবই low, এটা আমরা জানি টাইমিংও খুবই low, very fast কাজ করে। তো আমাদের চিন্তাটা হচ্ছে যে ওকে ফাইন, হিল ক্লাইম্বিং এর মেমোরি রিকোয়ারমেন্ট লো, কিন্তু আমাদের মেমোরি ক্যাপাসিটি তো যেতে বেশি, তাই না? যে হিল ক্লাইম্বিং এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা সিঙ্গেল স্টেট এবং তার চিলড্রেন এইটুকুই কিন্তু কাজে লাগাচ্ছি মেমোরি, এর চেয়ে বেশি মেমোরি কিন্তু প্রয়োজন হচ্ছে না। দিস মেমোরি ইজ অ্যাকচুয়ালি টু লো। আমাদের ডেফিনেটলি আমাদের মেমোরি ক্যাপাসিটি এর চাইতে বেশি, এত কম মেমোরি ক্যাপাসিটি তো হওয়ার কথা না। এই কারণে সিন্স উই হ্যাভ মেমোরি ক্যাপাসিটি, হোয়াই নট ইউজ দ্যাট? যেহেতু আমাদের মেমোরি ক্যাপাসিটি আছে, আমরা সেটা ইউজ করবো না কেন? এই কারণে চিন্তা করা হলো যে ইনস্টেড অফ স্টার্টিং ফ্রম আ সিঙ্গেল স্টার্ট স্টেট, লেটস স্টার্ট ফ্রম কে নাম্বার অফ স্টার্ট স্টেটস। সো একটা সিঙ্গেল স্টার্ট স্টেট থেকে শুরু না করে আমরা যেটা করব লোকাল বিম সার্চের ক্ষেত্রে, সেটা হলো আমরা কে সংখ্যক স্টার্ট স্টেট থেকে শুরু করব। কে এর ভ্যালুটা 3, 5, 7, 9 বা 12, 14 এনিথিং হতে পারে। The value of k can be anything. So instead of starting from a single start state, the algorithm is going to start off from k number of start states. k সংখ্যক start state থেকে অ্যালগরিদমটার এক্সিকিউশন শুরু হবে, এবং যেটা করব সেটা হচ্ছে exactly like hill climbing search, we are going to generate the children or the successors of all k start states. তো হিল ক্লাইম্বিং সার্চে যেমন আমরা একটা সিঙ্গেল স্টার্ট স্টেট এবং তার চিলড্রেন জেনারেট করতাম, লোকাল বিম সার্চের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা স্টার্ট স্টেটেরই চাইল্ড গুলোকে জেনারেট করবো। সেখানে কিন্তু চিলড্রেনদের মানে চাইল্ড স্টেটের একটা বিশাল বড় পুল হবে। There is going to be a big pool of successors here. তো বোঝা যাচ্ছে তো যে আমরা একটা স্টার্ট স্টেট থেকে শুরু না করে আমরা শুরু করব কে নাম্বার অফ স্টার্ট স্টেট থেকে, এবং এই কে সংখ্যক স্টার্ট স্টেটের প্রত্যেকের চাইল্ড আমরা জেনারেট করব, এবং প্রত্যেকের চাইল্ড জেনারেট করার পরে একটা কিন্তু বড় চিলড্রেনের পুল হবে, সাকসেসরের একটা পুল হবে। এই পুলের মধ্যে থেকে আমরা আবার কে বেস্ট সাকসেসরস কে চুজ করব অ্যাজ দ্য নেক্সট ক্যান্ডিডেট স্টেট। সো এই পুলের মধ্যে থেকে আমরা কে বেস্ট সাকসেসরস কে চুজ করব ফর দ্য নেক্সট ইটারেশন। So local beam search strategy to key, so we are going to start from k number of start states. We are going to generate the successors of all k start states, and from that successor pool we are going to find the k best successors, and we are going to choose those k best successors for the next step. Now it is like greedy hill climbing algorithm, but it's not actually running k greedy hill climbing algorithms parallelly. এখানে কিন্তু k সংখ্যক অ্যালগরিদম প্যারালালি রান করতেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ এখানে আমরা সাকসেসর যখন চুজ করতেছি তখন কিন্তু পুরো সাকসেসর পুলটার মধ্যে থেকে কে বেস্ট সংখ্যক সাকসেসরকে আমরা চুজ করতেছি। সো এখানে কিন্তু জিনিসটা এমন না যে আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে অ্যালগরিদম গুলো রান করতেছি এবং প্রত্যেকটা থ্রেড থেকে আমরা বেস্ট নিচ্ছি। ইটস নট লাইক দ্যাট। এখানে সবগুলোর মধ্যে থেকে কে বেস্ট সংখ্যক সাকসেসরকে চুজ করা হচ্ছে অ্যাজ দ্য নেক্সট ক্যান্ডিডেটস। আচ্ছা, এখন এটার বেনিফিটটা কি? হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ইউজিং লোকাল বিম সার্চ? বেনিফিটটা হচ্ছে এরকম যে লেটস সে ধরো এটা হচ্ছে আমাদের স্টেট স্পেস। তো স্টেট স্পেসে তো অসংখ্য নোড আছে, দেয়ার আর hundreds of nodes or thousands of nodes in the state space, এবং এই নোডগুলোর মধ্যে থেকে আমাকে একটা গোল স্টেট ফাইন্ড আউট করতে হবে। এখন লেটস সে আমি হিল ক্লাইম্বিং যদি ইমপ্লিমেন্ট করি, লেটস সে আমার গোল স্টেটটা আছে সামহার হিয়ার। তো আমি হিল ক্লাইম্বিং ইমপ্লিমেন্ট করলাম, লেটস সে আমি র্যান্ডমলি এখান থেকে শুরু করলাম স্টার্ট। এখান থেকে যদি আমি শুরু করি তাহলে এখানে দেখা গেল আমি কোনো একটা জায়গাতে গিয়ে আমি আর যেতে পারলাম না, আমি একটা লোকাল ম্যাক্সিমাতে স্টার্ট হয়ে গেলাম এবং অ্যালগরিদমটা কিন্তু সলিউশন জেনারেট করতে পারলো না। আমি আবার কোথাও থেকে শুরু করলাম, আবার অ্যালগরিদমটা সলিউশন জেনারেট করতে পারলো না। সো দিস রিয়েলি হ্যাপেন্স আ লট ইন কেস অফ গ্রিডি হিল ক্লাইম্বিং সার্চ। বাট যদি আমি লোকাল বিম সার্চ ইউজ করি তাহলে আমার বেনিফিটটা হচ্ছে যে আমি তো একটা জায়গা থেকে শুরু করতেছি না, আই এম স্টার্টিং
from a lot of statistics, এটাও একটা statistic হতে পারে, এটাও একটা statistic হতে পারে। So I am starting from multiple statistics, তো যেহেতু আমি multiple statistics থেকে শুরু করতেছি, so basically আমি কিন্তু স্টেট স্পেসকে মাল্টিপল ডিরেকশন থেকে অ্যাটাক করতেছি, আমি কিন্তু অনেক দিক থেকে স্টেট স্পেসকে একসাথে অ্যাটাক করতেছি। সো গোলটা যেখানেই থাকুক না কেন, কোনো না কোনো একটা আমাকে গোলের দিকে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু খুবই পসিবল, ইটস কোয়াইট পসিবল যে কোনো না কোনো একটা স্ট্যাটিস্টিক আমাকে আসলে আলটিমেটলি গোলের দিকে নিয়ে যাবে, যেহেতু আমি স্টেট স্পেসটাকে অনেক দিক থেকে অ্যাটাক করতেছি। So that's why population based search algorithms are actually beneficial than single space based search. তো এই জিনিসটার একটা নাম আছে, এটাকে বলা হয় ডাইভার্সিফিকেশন। This is known as diversification. তোমরা এই টার্মটা হয়তো দেখবা, তোমরা যদি লোকাল সার্চ নিয়ে কাজ করো, you will look at this term. দুটো অ্যালগরিদমের মধ্যে যখন আমি কম্পেয়ার করতেছি, which algorithm is more diversified? তো ডাইভার্সিফিকেশন মানে হচ্ছে যে স্টেট স্পেসের কত বড় এরিয়াকে সে কভারেজ দিতে পারতেছে, বা স্টেট স্পেসটাকে কত ব্রডলি সে কভার করতে পারতেছে, বা কত ব্রডলি সে এক্সপ্লোর করতে পারতেছে, দ্যাট ইজ নোন অ্যাজ ডাইভার্সিফিকেশন। যেমন এখানে এই এক্সাম্পলটাতেই বোঝা যাচ্ছে যে গ্রিডি হিল ক্লাইম্বিং সার্চ কিন্তু স্টেট স্পেসের খুব একটা অল্প এরিয়াকেই কভার করতে পারে, লোকাল বিম সার্চ কিন্তু একসাথে অনেক বড় একটা এরিয়াকে কভারেজ দিচ্ছে। সো ডেফিনেটলি লোকাল বিম সার্চ ইজ মোর ডাইভার্সিফাইড than greedy hill climbing search. So এটা diversification factor অনেক বেশি। তো যে কোনো population based search is actually more diversified than any single state based search algorithms. কারণ population based search মানেই হচ্ছে আমি অনেকগুলো নিয়ে একসাথে কাজ করতেছি, সো আমি অনেক বড় এরিয়া কভার করতে পারতেছি। সো ডেফিনেটলি সিঙ্গেল স্টেট বেসড এর চাইতে পপুলেশন বেসড এর কিন্তু ডাইভার্সিফিকেশন ফ্যাক্টরটা অনেক বেশি। আচ্ছা, সবাই কি বুঝতে পারলাম লোকাল বিম সার্চ? ইজ देयर এনি কোশ্চেন? ম্যাম আমরা যে কে নাম্বার যে স্ট্যাটিস্টিক মানে আমরা নিব, এটা কি ম্যাম আমরা র্যান্ডমলি নিব না অনেকটা ইউনিফর্মলি নিব, মানে পপুলেশনের উপর বেস করে টোটাল যে, মানে তুমি কে এর সংখ্যাটা কত চুজ করবা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কি, সেটা জানতে চাচ্ছো? জি ম্যাম এটা একটা বিষয় ম্যাম। আর আরেকটা হচ্ছে ম্যাম মনে করেন আমরা যদি একটু পাহাড়ের ক্ষেত্রে চিন্তা করি, এখন মানে পাহাড়ের তো অনেকগুলো পজিশন মানে আছে। স্টেট গুলো তুমি কিভাবে চুজ করবা? জি স্টেট ম্যাম। গুলো ইউজুয়ালি র্যান্ডমলি চুজ করা হয়, ইফ ইউ হ্যাভ নো আদার স্ট্র্যাটেজি। এটা আসলে অনেকটা প্রবলেমের উপর বেস করে, প্রবলেমের উপর ডিপেন্ড করে। যেমন ধরো আমাদের 8 কুইন্স প্রবলেমের ক্ষেত্রে আমরা কিন্তু র্যান্ডমলি চুজ করে থাকি, কারণ ওখানে কিন্তু জি স্টেট গুলোর মধ্যে সবগুলো স্টেটই আসলে সেমই, ওখানে কোনো ভ্যারিয়েশন নাই। সো আমরা র্যান্ডমলি কিন্তু চুজ করে থাকি। বাট তোমার প্রবলেমটা যদি এমন হয় যে তোমার স্টার্ট স্টেটের স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া আছে বা স্পেসিফিক কিছু প্রপার্টি মেইনটেইন করলে সেই স্টেটটাকেই তুমি স্টার্ট স্টেট বলবা, সেক্ষেত্রে তো আর তুমি র্যান্ডমলি চুজ করতে পারবা না, সেক্ষেত্রে হয়তো তোমার অন্য কোনো স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে হবে। বাট ইউজুয়ালি ইন জেনারেল এটা র্যান্ডমলি করা হয়। ইন জেনারেল লোকাল সার্চ অ্যালগরিদমটা আসলে বেশি ইউজ করা হয় তো অপটিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে। তো লোকাল সার্চ যে ধরনের প্রবলেমের ক্ষেত্রে ইউজ করা হয় সেগুলোর ক্ষেত্রে আসলে স্টার্ট স্টেটটা ওইভাবে ফিক্স করা থাকে না, বা স্পেসিফিক কোনো ক্রাইটেরিয়া ওইভাবে থাকে না। এই কারণে স্টেট স্পেসের মধ্যে থেকে র্যান্ডমলি চুজ করা হয় যে which ones will be the start states। আর কে কত হবে, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ কে, এটা ডিপেন্ড করতেছে তোমার ক্যাপাসিটির উপরে, তোমার মেমোরি কতটুকু আছে, বা কে এর ভ্যালু কত হলে তোমার কাছে মনে হচ্ছে যে স্টেট স্পেস পুরোটাই মোটামুটি কভারেজ পেয়ে যাবে। সো এটা তোমার, এটা তুমি হয়তো এমপিরিক্যালি হয়তো তুমি কে এর ভ্যালু কয়েকবার চেঞ্জ করে অ্যালগরিদম রান করে দেখতেও পারো যে কে কোন ভ্যালুর জন্য অ্যালগরিদমটা বেটার পারফর্ম করতেছে। সো ইট ডিপেন্ডস। আচ্ছা, আমার মনে হয় অ্যালগরিদমটা আমরা সবাই বুঝতে পেরেছি। If there is no more question, I want to move on to the second algorithm because that is going to take up quite a bit of time. So এবং সেকেন্ড এবং লোকাল সার্চ ক্যাটাগরিতে আমরা লাস্ট যে অ্যালগরিদমটা দেখতে যাচ্ছি সেটার নাম হচ্ছে জেনেটিক অ্যালগরিদম। এটা বুঝতে আমাদের একটু সময় লাগবে কারণ ইটস আ little bit sophisticated than the other algorithms we have seen so far. So next যে অ্যালগরিদমটা দেখতে যাচ্ছি আমরা সেটার নাম হচ্ছে জেনেটিক অ্যালগরিদম। এখন জেনেটিক অ্যালগরিদম নামটা কিন্তু একটু স্ট্রেঞ্জ, তাই না? নামটা শুনে মনে হচ্ছে যে দিস ইজ সামথিং টু ডু উইথ বায়োলজি। অ্যাকচুয়ালি ইট হ্যাজ সামথিং টু ডু উইথ বায়োলজি। এই অ্যালগরিদমটার নামটা এরকম হওয়ার কারণ হচ্ছে যে আমাদের ইভলিউশন থিওরিতে যেভাবে কোনো একটা স্পিসিস ইভলভ করে, যে প্রসেসগুলো ফলো করে বা যে স্টেপসগুলো ফলো করে, এখানে অনেকটা সেই প্রসেসগুলোকে সিমুলেট করার চেষ্টা করা হয়েছে। যেহেতু বায়োলজির একটা
থিওরি থেকে এখানে সিমুলেট করে এই অ্যালগরিদমটা ডিজাইন করা হয়েছে, এই কারণে এই অ্যালগরিদমটার নাম দেওয়া হয়েছে জেনেটিক অ্যালগরিদম। ইট হ্যাজ টু ডু উইথ জেনেটিক্স, দ্য নেম হ্যাজ টু ডু উইথ জেনেটিক্স। তো এই জন্য অ্যালগরিদমটার নাম দেওয়া হয়েছে জেনেটিক অ্যালগরিদম। সো আমরা দেখবো যে কিভাবে আমরা ইভলিউশন থিওরিকে মিমিক করে এই অ্যালগরিদমটা তৈরি করতেছি, এবং যেহেতু এখানে ইভলিউশনের ব্যাপার এবং বায়োলজিক্যাল কনসেপ্ট, সো অ্যাকচুয়ালি দিস ইজ দ্য অনলি অ্যালগরিদম among all of the algorithms which combines states. এটা হচ্ছে সব অ্যালগরিদমগুলোর মধ্যে একমাত্র অ্যালগরিদম যেটা কিন্তু স্টেট কম্বাইন করে। আমরা এতক্ষণ পর্যন্ত যে অ্যালগরিদমগুলো দেখলাম কোনোটাই কিন্তু দুইটা স্টেটকে কম্বাইন করার চেষ্টা করে না, সবগুলোই একটা স্টেট থেকে তার নেক্সট চাইল্ড জেনারেট করে সেখান থেকে ফরওয়ার্ডে যাওয়ার চেষ্টা করে। দিস ইজ দ্য অনলি অ্যালগরিদম দ্যাট অ্যাকচুয়ালি কম্বাইন্স স্টেটস, দুইটা স্টেটকে কম্বাইন করে একটা বেটার চাইল্ড জেনারেট করার চেষ্টা করে। So let's look at how the algorithm works. আমি একটা এক্সাম্পল শেয়ার করব তোমাদের সাথে। এক্সাম্পলটা তোমাদের টেক্সট বুক থেকেই নেওয়া হয়েছে, এবং এই এক্সাম্পলটা দিয়ে আমি তোমাদেরকে এক্সপ্লেইন করব যে কিভাবে জেনেটিক অ্যালগরিদম কিভাবে আসলে প্রোগ্রেস করে। So let me share the example first. Okay, so let's start how genetic algorithm works. তো আচ্ছা, এটা শেয়ার করার আগে আমি মনে হয় একটু প্রেমিসটাতে যাই। তো জেনেটিক অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করতে হলে আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হলো একটা প্রিরিকুইজিট আছে। প্রিরিকুইজিটটা হচ্ছে যে আমরা যে প্রবলেমটাকে জেনেটিক অ্যালগরিদম ইউজ করে সলভ করতে চাচ্ছি, সেই প্রবলেমের প্রত্যেকটা স্টেটকে একটা স্ট্রিং হিসাবে রিপ্রেজেন্ট করতে হবে। আমি আবার বলছি যে জেনেটিক অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করতে হলে আমরা যে প্রবলেমটা সলভ করতে যাচ্ছি সেই প্রবলেমের প্রত্যেকটা স্টেটকে একটা স্ট্রিং হিসাবে রিপ্রেজেন্ট করতে হবে। তার মানেটা কি? হাউ ক্যান আই রিপ্রেজেন্ট দ্য স্টেটস অফ আ প্রবলেম অ্যাজ আ স্ট্রিং? হাউ ইজ ইট পসিবল? মনে হতে পারে যে এটা খুবই স্ট্রেঞ্জ, এবং এই স্ট্রিংটা কোনো একটা বিট স্ট্রিং হতে পারে, কোনো একটা নাম্বারের স্ট্রিং হতে পারে, ইট ক্যান বি এনি কাইন্ড অফ স্ট্রিং, বাট ইট হ্যাজ টু বি আ স্ট্রিং। কেন স্ট্রিং লাগবে সেটা আমরা প্রবলেমটা যখন সলভ করবো তখনই বুঝতে পারবো। তো এখন মনে হতে পারে যে এই ব্যাপারটা তো একটু স্ট্রেঞ্জ, আমরা কিভাবে একটা প্রবলেমের স্টেটকে স্ট্রিং হিসাবে রিপ্রেজেন্ট করবো। বাট দ্য অ্যান্সার ইজ অ্যাকচুয়ালি ইটস পসিবল। যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল হিসেবে দেখাই। লেটস সে আমরা আমাদের 8 কুইন্স প্রবলেমটাই জেনেটিক অ্যালগরিদম দিয়ে সলভ করার চেষ্টা করতেছি। সো 8 কুইন্স প্রবলেমের একটা স্টেট আসলে হোয়াট ইজ দ্য স্টেট অফ 8 কুইন্স প্রবলেম? 8 কুইন্স প্রবলেমের একটা স্টেট হচ্ছে এরকম যে so we have an 8x8 chessboard. আমরা কিন্তু already 8 কুইন্স প্রবলেমটা সলভ করেছি using vehicle and research algorithm, so we already know what an 8 queens problem is. So the strategy is that we have an 8x8 chessboard, and on that chessboard we are going to place 8 queens in such a way that no queen can attack each other. So on the 8x8 chessboard we are going to place 8 queens in such a way that no queen can attack each other. So for example, let's say আমি যদি একটা random state draw করি for the problem, the state will look like this. Let's say randomly draw this, totally random. So I'm drawing the state randomly. So this is a state of the 8 queens problem. এখন এই স্টেটটাকে লেটস সে আমি এখন একটা স্ট্রিং দিয়ে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। I want to represent this state with a string. কিভাবে রিপ্রেজেন্ট করব? তো এটাকে স্ট্রিং দিয়ে রিপ্রেজেন্ট করতে গেলে আমার যেটা করতে হবে সেটা হলো যে আমি তো জানি যে এই স্টেটের প্রত্যেকটা কলামে কিন্তু একটা করে কুইন আছে। পার কলাম দেয়ার ইজ ওয়ান কুইন। এখন আমার
প্রত্যেকটা কুইনের পজিশন জানার জন্য আমার আসলে যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে পার কলামে কোন রোতে কুইনটা আছে, on which row the queen is. That is all I need to know to represent the state. So let's number the rows. Let's say this is row number 1, row 2, row 3, 4, 5, 6, 7, 8. আমি 8টা রোকে নাম্বারিং করলাম 1 থেকে 8 পর্যন্ত, যে একদম নিচের বটম রোটাকে আমি বলছি রো নাম্বার 1 আর একদম টপ রোটাকে বলছি রো নাম্বার 8, এবং এইভাবে আমি রোগুলোকে নাম্বারিং করে ফেললাম। এখন দেন where are each of the queens? প্রথম কুইনটা ফার্স্ট কলামের কুইনটা আছে রো নাম্বার 4 এ, সো লেটস রাইট ডাউন দ্যাট। সেকেন্ড কলামের কুইনটা আছে রো নাম্বার 6 এ, থার্ড কলামেরটা আছে 2 তে, ফোর্থ কলামেরটা আছে 3 তে, fifth one is on 8, sixth one is on 6, seventh one is on 4, and eighth one is on 2. So সবগুলো রো নাম্বারটা আমি লিখে ফেললাম, কোন কলামের কুইন কোন রোতে আছে সেটা আমি লিখে ফেললাম। এখন look at this. This is a string of numbers. This is a string of numbers, and this string actually represents the state quite well. এই যে নিচে যে স্ট্রিংটা আসলো 46238642, এই স্ট্রিংটা দিয়েই কিন্তু এই স্টেটটাকে কমপ্লিটলি রিপ্রেজেন্ট করা পসিবল, কারণ এই স্ট্রিংটাতে কি আছে, এই স্ট্রিংটাতে পার কলামে কুইনটা কত নম্বর রোতে আছে সেই ইনফরমেশনটা এনকোডেড আছে, এবং সেই ইনফরমেশনটাই কিন্তু এনাফ টু রিপ্রেজেন্ট দ্য স্টেট। So this string is quite enough to represent the state that is shown above. So we can see that in case of the 8 queens problem, we can actually represent the states using numbered strings quite well. 1 থেকে 8 এর মধ্যে নাম্বারের স্ট্রিং দিয়ে আমরা কিন্তু স্টেটটাকে খুব ইজিলি রিপ্রেজেন্ট করতে পারবো। So definitely 8 queens problem is suitable to solve with genetic algorithm. So if you want to solve any problem with genetic algorithm, first we have to represent the states as some sort of a string, any kind of a string. So আমরা এখন দেখি, আমরা 8 queens এর perspective এ দেখি how we can solve it using genetic algorithm. So the first step of using genetic algorithm is to generate a population. যেহেতু বলছি যে genetic algorithm একটা population based search algorithm, so definitely the first thing we need to do is to generate a population, just like local beam search যেখানে আমরা k সংখ্যক স্টার্টার স্টেট দিয়ে শুরু করেছিলাম, জেনেটিক অ্যালগরিদমের ক্ষেত্রেও প্রথমে আমরা k সংখ্যক স্টেট নিয়ে একটা পপুলেশন জেনারেট করব, এবং সেই পপুলেশন থেকে আমরা সামনের দিকে যাব। যেমন এখানে দেখো k = 4 ধরা হয়েছে, এখানে একটা সিমুলেশন দেখানো হচ্ছে জেনেটিক অ্যালগরিদমের ফর দ্য 8 queens প্রবলেম, এবং এখানে k = ধরা হয়েছে 4. So there are 4 randomly generated starter states that make up the initial population. So this is the first step. এখানে দেখো লেখা হয়েছে initial population. So প্রথম স্টেপে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের স্টেট স্পেসে যে স্টেটগুলো আছে তার মধ্যে থেকে k সংখ্যক স্টেটকে আমরা randomly চুজ করে সেগুলোকে আমরা ইনিশিয়াল পপুলেশন বলছি। So this is the first step. The second step is to calculate the fitness of each of the population. তো সেকেন্ড স্টেপে যেটা করা হয় সেটা হলো যে প্রত্যেকটা পপুলেশনের প্রত্যেকটা স্টেটের ফিটনেস ক্যালকুলেশন করা হয় বাই ইউজিং আ স্পেসিফিক ফিটনেস ফাংশন। আচ্ছা, এখন এটা আমি একটু এক্সপ্লেইন করতেছি। সেকেন্ড স্টেপটা কোন একটা ফিটনেস ফাংশন ইউজ করে আমাকে আমার পপুলেশনে যে স্টেটগুলো আছে সেই স্টেটগুলোর ফিটনেস ক্যালকুলেট করতে হবে। না, হোয়াট ক্যান বি ইউজড অ্যাজ আ ফিটনেস ফাংশন? আমরা কিন্তু অলরেডি হিল ক্লাইম্বিং সার্চে আমরা কিন্তু হিউরিস্টিক ফাংশন ইউজ করা শিখেছি। হিল ক্লাইম্বিং সার্চের ক্ষেত্রে আমরা ইউজ করেছিলাম হিউরিস্টিক কস্ট ফাংশন, দ্যাট ইজ নাম্বার অফ পেয়ার অফ অ্যাটাকিং কুইন্স। বাট জেনেটিক অ্যালগরিদমে কিন্তু কখনোই কস্ট ফাংশন ইউজ করা হয় না, এখানে সবসময়ই একটা ফিটনেস ফাংশন ইউজ করা হয়, অ্যান্ড আ ফিটনেস ফাংশন ইজ অলওয়েজ আ রিওয়ার্ড ফাংশন। তার মানে জেনেটিক অ্যালগরিদমের ক্ষেত্রে আমাকে এমন একটা ফাংশন ইউজ করতে হবে যে ফাংশনটার ভ্যালু বেশি হলে আমি স্টেটটাকে বেটার করতে পারবো। সো এখানে আমরা কস্ট ফাংশন ইউজ করতে পারবো না, আমরা এমন কিছু ইউজ করবো যেটার ভ্যালু বেশি হলে আমরা স্টেটটাকে বেটার করতে পারবো। এই কারণে এখানে নাম্বার অফ পেয়ার অফ অ্যাটাকিং কুইন্স ইউজ না করে এখানে ফিটনেস ফাংশন হিসেবে যেটা ইউজ করা হয়েছে এখানে লেখা আছে, দেখো, নাম্বার অফ নন অ্যাটাকিং পেয়ারস অফ কুইন্স। তো এখানে ফিটনেস ফাংশন হিসেবে ইউজ করা হয়েছে নাম্বার অফ নন অ্যাটাকিং পেয়ারস অফ কুইন্স, তার মানে এক্স্যাক্টলি অপোজিট অফ দ্য অ্যাটাকিং পেয়ারস অফ কুইন্স। সো হিল ক্লাইম্বিং এর ক্ষেত্রে আমরা কত জোড়া কুইন একে অপরকে অ্যাটাক করছে সেই সংখ্যাটাকে ইউজ করেছিলাম,
বাট ফিটনেস ফাংশনের ক্ষেত্রে আমরা এখানে ইউজ করব হচ্ছে কত জোড়া কুইন একে অপরকে অ্যাটাক করছে না, নট অ্যাটাকিং ইচ আদার, সেই সংখ্যাটাকে আমরা ফিটনেস ফাংশন হিসেবে ইউজ করব, সো দ্যাট এই সংখ্যাটা যত বেশি হবে সেই স্টেটটাকে কিন্তু আমি তত বেটার স্টেট বলতে পারবো। সো নাম্বার অফ পেয়ারস অফ নন অ্যাটাকিং কুইন্স। আচ্ছা, এখন টোটাল নাম্বার অফ কুইন্স যেমন এখানে বলে দেওয়া আছে, দেখো মিনিমাম ইকুয়াল টু 0, ম্যাক্সিমাম ইকুয়াল টু 28। একটা 8x8 চেস বোর্ডে আমি যদি 8টা কুইনকে প্লেস করি তাহলে টোটাল নাম্বার অফ পেয়ার অফ কুইন্স হচ্ছে 28, অর্থাৎ টোটাল 28 জোড়া কুইন হয় অন দ্যাট বোর্ড। সো আমি যদি নাম্বার অফ পেয়ার অফ নন অ্যাটাকিং কুইন্স কনসিডার করি তাহলে এটা মিনিমাম হতে পারে 0 আর ম্যাক্সিমাম হতে পারে 28। সো আমার গোল কিন্তু হচ্ছে 28 রিচ করা, তার মানে 28 জোড়া কুইনই যখন নন অ্যাটাকিং হবে তখন আমি বলতে পারবো যে আমি গোল রিচ করেছি, দ্য হায়ার দ্য বেটার। আচ্ছা, এখানে দেখো ফিটনেস ফাংশনটা কিন্তু ক্যালকুলেট করা হয়েছে ফর ইচ অফ দ্য স্টেটস। 4টা স্টেট আছে এখানে। প্রথম স্টেটের ক্ষেত্রে 24 জোড়া নন অ্যাটাকিং কুইন আছে, এর পরের স্টেটের ক্ষেত্রে 23 জোড়া নন অ্যাটাকিং কুইন আছে, থার্ড ওয়ানের ক্ষেত্রে 20 পেয়ারস অফ নন অ্যাটাকিং কুইন্স, ফোর্থ ওয়ানের ক্ষেত্রে 11 পেয়ারস অফ নন অ্যাটাকিং কুইন্স। এবং এই পুরোটাকে কিন্তু পার্সেন্টেজে কনভার্ট করা হয়েছে টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রপোর্শন অফ ফিটনেস, কোনটা কতটুকু ফিট সেটা বোঝানোর জন্য এই সংখ্যাগুলোকে আবার পার্সেন্টেজে কনভার্ট করা হয়েছে। সো স্টেট 1 এর ফিটনেস আমরা বলতে পারি 31%, স্টেট 2 এর ফিটনেস হচ্ছে 29%, স্টেট 3 এর ফিটনেস হচ্ছে 26% আর স্টেট 4 এর ফিটনেস হচ্ছে 14%। সো আমরা প্রত্যেকটা স্টেটের ফিটনেস কিন্তু এখানে ক্যালকুলেট করে ফেললাম, নাম্বার অফ পেয়ার অফ নন অ্যাটাকিং কুইন্স দিয়ে আমরা ফিটনেসটা ক্যালকুলেট করলাম। আচ্ছা, এখন এনি কোশ্চেন সো ফার? প্রথম দুটো স্টেপ কি আমরা বুঝতে পেরেছি, যে ইনিশিয়াল পপুলেশন জেনারেট করা এবং ফিটনেস ক্যালকুলেট করা প্রত্যেকটা স্টেটে। ইজ ইট আন্ডারস্টুড? আচ্ছা, তো যদি বুঝে থাকি, নাও লেটস মুভ অন টু দ্য থার্ড স্টেপ। দ্য থার্ড স্টেপ ইজ সিলেকশন। থার্ড স্টেপ হচ্ছে সিলেকশন। এখানে যদি থার্ড স্টেপ দেখানো হচ্ছে, সিলেকশন মানে হচ্ছে আমার এখন ফিটনেসের উপর বেস করে যে কোনো দুটা স্টেটকে চুজ করতে হবে, টু অফ দ্য স্টেটস। আমরা এখানে যেহেতু স্টেট কম্বিনেশন করব, তো কম্বিনেশন করার জন্য আমরা সবসময় দুইটা প্যারেন্ট স্টেট প্রয়োজন হয়। এই কারণে স্টেটগুলোর ফিটনেসের উপর বেস করে আই এম গোইং টু চুজ টু স্টেটস ইন দ্য সিলেকশন স্টেপ, আ পেয়ার অফ স্টেটস। কোন দুইটা স্টেট চুজ করব? দেখো, ডিপেন্ডস অন দ্য ফিটনেস অফ দ্য স্টেট। সো যে স্টেটগুলো বেশি ফিট, the higher the fitness, the higher the probability of being chosen in the selection step. তো যে স্টেটগুলোর ফিটনেস বেশি সেই স্টেটগুলো কিন্তু সিলেকশন স্টেপে চোজেন হওয়ার প্রবাবিলিটিটাও বেশি। যেমন এখানে দেখো, প্রথম স্টেটের ফিটনেসটা সবচেয়ে হাই, সো ইটস মোস্ট প্রবাবল দ্যাট দ্যাট স্টেট ইজ গোইং টু বি চোজেন ইন দ্য সিলেকশন স্টেপ। আবার লাস্ট স্টেট যেটার ফিটনেস হচ্ছে অনলি 14%, যেটা নন অ্যাটাকিং কুইনের সংখ্যা হচ্ছে অনলি 11, সেটার ক্ষেত্রে কিন্তু দেখা যাবে সেটা হয়তো চোজেন হচ্ছেই না, ইটস পসিবল। সো যে স্টেটটার ফিটনেস বেশি সেটা চোজেন হওয়ার প্রবাবিলিটি বেশি, যেটার ফিটনেস অনেক কম সেটা হয়তো চোজেন হবেই না। সো ফিটনেসের উপর বেস করে আমরা আসলে ডিসাইড করব যে সিলেকশন স্টেপে কোন কোন স্টেট চোজেন হবে। ডেফিনেটলি দিস চয়েস ইজ র্যান্ডম, but it depends on the probability of the state but the probability depends on the fitness of the state. So এখানে দেখো, প্রথম আমরা আপাতত আমরা নিচের দুইটা লাইন ইগনোর করি। আপাতত লেটস ইগনোর দিস টু লাইনস, আই উইল এক্সপ্লেইন देम a little bit later. আমরা জাস্ট প্রথম দুইটা লাইনের দিকে ফোকাস করি। সো এখানে কি হলো, আমি ফিটনেসের উপর বেস করে সিলেকশন স্টেপে সিলেক্ট করতেছি। সো দেখো দুইটা স্টেট কিন্তু সিলেক্টেড হয়েছে। প্রথমে সিলেক্টেড হয়েছে সেকেন্ড স্টেটটা, দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। এরপরে সিলেক্টেড হয়েছে ফার্স্ট স্টেটটা, সো দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান। তো এই দুইটা স্টেট সিলেকশন স্টেপে সিলেক্টেড হয়েছে টু মুভ অন টু দ্য next step. So the selection step is done. তো সিলেকশন স্টেপের কাজ হচ্ছে জাস্ট ফিটনেস ফাংশনের উপর বেস করে দুইটা স্টেটকে সিলেক্ট করা ফর দ্য নেক্সট স্টেপ। নেক্সট স্টেপটা বা ফোর্থ স্টেপটার নাম হচ্ছে ক্রসওভার। ক্রসওভার স্টেপে যেটা করা হয় সেটা হলো, আমি তো দুইটা স্টেটকে অলরেডি সিলেকশন স্টেপে সিলেক্ট করেছি, নাও আই এম গোইং টু কম্বাইন দেম। তো কিভাবে কম্বাইন করব? দেখো, সিলেকশন স্টেপে যে দুটো স্টেট সিলেক্টেড হয়েছে তাদেরকে মাঝখান থেকে ভেঙে ফেলা হয়, দে আর ব্রোকেন ডাউন দ্য মিডল। এখন এই ব্রেকটা কোন পজিশনে হবে সেটা কিন্তু টোটালি র্যান্ডম। এটা প্রথম নাম্বারের পরেও হতে পারে, সেকেন্ড নাম্বারের পরেও হতে পারে, থার্ড নাম্বারের পরেও হতে পারে, সিক্সথ নাম্বারের পরেও হতে পারে, ইট ক্যান বি এনিওয়্যার। এই যে 8 নাম্বারসের একটা স্ট্রিং আছে, এই 8 নাম্বারসের মধ্যে তো দেয়ার আর 7 ইন্টারসেকশন, তাই না? 7টা ইন্টারসেকশন আছে। এই 7টা ইন্টারসেকশনের যে কোনো জায়গাতে আমি
এই স্ট্রিংটাকে ব্রেক করতে পারি, and both the strings will be broken in the same position. যেমন এই এক্সাম্পলটার ক্ষেত্রে দেখো থার্ড নাম্বারটার পরে কিন্তু ব্রেকটা করা হয়েছে। So after breaking the two strings, they are interchanged. Their parts are interchanged. অর্থাৎ ব্রেকডাউন করে ফেলার পরে তাদের পার্ট গুলো কিন্তু ইন্টারচেঞ্জ করা হচ্ছে। তার মানে এই যে 3 to 7 এটার সাথে জোড়া লাগানো হচ্ছে 48552, আর এই যে 247 এটার সাথে জোড়া লাগানো হচ্ছে 524411। So 3 to 7 48552, 247 52411। তাহলে ক্রসওভার স্টেপে কি করা হচ্ছে? সিলেকশন স্টেপে সিলেক্টেড স্টেটগুলোকে মাঝখানে কোনো একটা পজিশনে ব্রেক করা হচ্ছে, এবং ব্রেক করার পরে এই পার্টগুলোকে ইন্টারচেঞ্জ করে একটার সেকেন্ড পার্ট অন্যটার ফার্স্ট পার্টের সাথে লাগিয়ে দেওয়া হচ্ছে। সো 3 to 7 48552 আর হচ্ছে 247 52411। These are the two states obtained after performing crossover. Okay? আচ্ছা, any question so far? সিলেকশন আর ক্রসওভারটা কি সবাই বুঝতে পেরেছি? I will explain the logic behind them a little bit later, but step দুটো সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, now let's move on to the হ্যাঁ বলো। ম্যাম সিলেকশনের সময় তো আমরা দুইটা স্টেট সিলেক্ট করছি, কিন্তু ক্রসওভারের Yes. সময় আবার তখন স্টেটের সংখ্যা আবার বাড়াইছি কেন? কোথায় বাড়াইছি? বাড়াই নাই তো, দুটাই তো, এই দুটাকে ব্রেকডাউন করে জোড়া হয়ে যাবে। ও বুঝতে পারছি। ঠিক আছে, আমি তো বললাম আপাতত নিচের লাইন দুইটা ইগনোর করো, ইগনোর দিস টু লাইনস। এই দুটো নিয়ে আমরা এখন কথা বলতেছি না, আমরা জাস্ট প্রথম দুইটা লাইন নিয়ে কথা বলতেছি। ঠিক আছে? জি। আচ্ছা, সো আমরা ক্রসওভারে কি করলাম? এই দুটাকে জাস্ট ব্রেকডাউন করে সোয়াপ করলাম, দ্যাটস অল। এরপরে লাস্ট স্টেপ যেটা, সেটাকে বলা হচ্ছে মিউটেশন। তো মিউটেশনের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হলো যে ক্রসওভার স্টেপে আমরা যে দুইটা স্টেটকে সোয়াপ করে যে দুটো নতুন স্টেট পেয়েছি, এই দুটো স্টেটকে একটু মিউটেট করে দেওয়া হয়, মানে একটু ভ্যারিয়েশন আনা হয়। কিভাবে মিউটেট করা হয়? যে র্যান্ডমলি যে কোনো একটা নাম্বারকে চেঞ্জ করে দেওয়া হয়। র্যান্ডমলি তুমি কোন নাম্বারটাকে চেঞ্জ করবা সেটাও টোটালি র্যান্ডম, তুমি কোন সংখ্যা দিয়ে চেঞ্জ করবা সেটাও টোটালি র্যান্ডম। যেমন এখানে দেখো প্রথম স্টেপটার ক্ষেত্রে এই যে মাঝখানে যে 5টা ছিল, এখানে যে 5টা ছিল, এই 5টাকে চেঞ্জ করে বানিয়ে দেওয়া হয়েছে 1। এটা কিন্তু টোটালি র্যান্ডম, কোনটাকে চেঞ্জ করবে সেটাও র্যান্ডম, আবার কি নাম্বার দিয়ে চেঞ্জ করতেছো সেটাও র্যান্ডম। তো এখানে এই 5টাকে চেঞ্জ করে বানিয়ে দেওয়া হয়েছে 1। দিস ইজ নোন অ্যাজ মিউটেশন। আবার কোন কোন স্টেটের ক্ষেত্রে তুমি হয়তো এটা নাও করতে পারো, ইউ ক্যান টোটালি স্কিপ দিস স্টেপ, সো দ্যাট ইজ অলসো র্যান্ডম। কখনো কখনো কিন্তু কোন কোন স্টেটের ক্ষেত্রে দেখা গেল তুমি এই স্টেপটা টোটালি স্কিপই করে গেলা, দ্যাট ইজ ইউ ডোন্ট মিউটেট এট অল। যেমন এখানে সেকেন্ড স্টেপটার ক্ষেত্রে দেখো কোনো মিউটেশন করাই হয়নি। But if you do mutation, what are you going to do? You are going to change one of the numbers, any one, randomly with a random number, with a different random number. So this is known as mutation, and this is the last step. So after mutation, what happens is you get two brand new states. এই দুটো কিন্তু তোমার brand new দুইটা স্টেট। এই দুইটা তোমার সেকেন্ড জেনারেশন পপুলেশনের জন্য ক্যান্ডিডেট। তুমি তো ইনিশিয়াল একটা পপুলেশন থেকে শুরু করেছিলে, নাও দিস টু আর ক্যান্ডিডেটস ফর your second generation population. এখন সেকেন্ড জেনারেশন পপুলেশন তোমার তো কে এর ভ্যালুটা 4, মানে ইনিশিয়াল পপুলেশনে কিন্তু তোমার 4টা স্টেট ছিল। এখন এইভাবে এই স্টেপগুলো ফলো করে তুমি তো দুইটা স্টেট জেনারেট করলে, ইউ কুডন্ট জেনারেট 4 স্টেটস, ইউ জেনারেটেড অনলি 2 স্টেটস। এখন তোমার তো 4টা স্টেট দরকার। এই কারণে যেটা হবে সেটা হলো ইউ হ্যাভ টু রান অ্যানাদার সিমিলার থ্রেড প্যারালালি। সিমিলার আরেকটা থ্রেড তুমি প্যারালালি রান করবা। তার মানে এখানে যেরকম তুমি ইনিশিয়াল পপুলেশন থেকে ফিটনেস ফাংশনের উপর বেস করে দুইটা সিলেক্ট করেছো, সিমিলারলি তুমি আরো দুইটা সিলেক্ট করো। এই দুইটাকে দিয়ে তুমি যেমন সিলেকশন, ক্রসওভার এবং মিউটেশন করে দুইটা নতুন স্টেট পেলা, তুমি অন্য যে দুইটা স্টেট সিলেক্ট করবা, এই কোন একটা স্টেট কিন্তু মাল্টিপল টাইমসও সিলেক্টেড হতে পারে। যেমন এখানে দেখো এই 23 যে স্টেটটা, এটা কিন্তু এখানেও একবার সিলেক্টেড হয়েছে, নিচেও একবার সিলেক্টেড হয়েছে। সো ইটস পসিবল that some state is selected multiple times. সো তুমি দুইটা দেখো এখানে সিলেক্ট করলা, 5 নম্বর নাম্বারের পরে ব্রেকডাউন করলা, ক্রসওভার করলা, এবং এই যে র্যান্ডমলি দুইটা মিউটেশনও কিন্তু করলা। সো তুমি কিন্তু প্যারালালি সিমিলার দুইটা থ্রেড এখানে রান করলা। দুইটা থ্রেড রান করাতে কি হবে? নাও ইউ হ্যাভ গট 4 স্টেটস। তুমি এগেইন 4টা স্টেট পাচ্ছ, এবং এই যে লেটেস্ট যে স্টেটগুলো তুমি পেলা, এগুলো হচ্ছে তোমার সেকেন্ড জেনারেশন পপুলেশন। So these 4 states are your second generation population. এখন এরপর কি হবে? The same thing will repeat. তার মানে এই চ্যাপ্টারকে নিয়ে তুমি আবার শুরু করবা, আবার এদের থেকে তুমি
ফিটনেস ফাংশন ক্যালকুলেট করবা, করে সিলেকশন করবা, ক্রসওভার করবা, মিউটেশন করবা। আফটার পারফর্মিং অল দোজ স্টেপস ইউ গেট ইউর থার্ড জেনারেশন পপুলেশন। থার্ড জেনারেশন পপুলেশন থেকে ফোর্থ জেনারেশন পপুলেশন। এখন এটা কতক্ষণ রান করবে সেটা ডিপেন্ড করে তুমি স্টপিং ক্রাইটেরিয়া কি দিচ্ছ তার উপরে। এমন হতে পারে তুমি হয়তো ইটারেশন নাম্বার ফিক্স করে দিতে পারো যে এতগুলো ইটারেশনের পরে রিটার্ন করতে হবে। তুমি যদি কোনো গোল টেস্ট রাখো সেটাও হতে পারে। তুমি যদি ফিটনেস ফাংশনের কোনো ক্রাইটেরিয়া রাখো যে কোনো একটা স্টেটের ফিটনেস যদি এত% হয় তাহলে সেটাকে আমি অ্যাকসেপ্ট করবো, ইফ ইউ পুট সামথিং লাইক দ্যাট। যেমন 8 কুইজের ক্ষেত্রে কিন্তু আমরা দেখা যাবে যে নন অ্যাটাকিং কুইজের সংখ্যা যদি 28 হয় তাহলেই কিন্তু আমরা সেটাকে অ্যাকসেপ্ট করবো। তো এরকম কোনো একটা স্টপিং ক্রাইটেরিয়া হয়তো তুমি রেখে দিতে পারো। ইট ডিপেন্ডস অন হাউ ইউ ডিজাইন ইউর অ্যালগরিদম। সো দ্য স্ট্র্যাটেজি ইজ বেসিক্যালি লাইক দিস। এখন আমি একটু এক্সপ্লেইন করি যে এই স্টেপগুলো ফলো করাতে আসলে বেনিফিটটা কি হচ্ছে। তো এই স্টেপগুলো কিন্তু সবই নেওয়া হয়েছে ইভলিউশন থিওরি থেকে। আমাদের বায়োলজিতে যে ইভলিউশন থিওরি আছে সেখান থেকে এই স্টেপগুলো নেওয়া হয়েছে। সেখানেও কিন্তু সেম ওয়েতেই কাজ করে যে একটা ইনিশিয়াল পপুলেশন থেকে শুরু হচ্ছে, ডেফিনেটলি ফিটনেস ফাংশনের উপর বেস করে সিলেকশন হচ্ছে, সিলেকশনের পরে সেইগুলো ক্রসওভার হচ্ছে ট্রেইটগুলো, এবং ক্রসওভারের পরে মিউটেট হচ্ছে, এবং মিউটেট হওয়ার পরে কিন্তু আবার এই সেম প্রসেসটা আবার কিন্তু রান করতেছে। তো আমাদের বায়োলজিতে যে স্পিসিসগুলো যে ইভলভ করে তারা কিন্তু অনেকটা এই প্রসেসগুলাই ফলো করে। দেখা যায় যে ফিটেস্ট যে ইন্ডিভিজুয়ালগুলো বা সবচেয়ে ফিট যে ট্রেইটগুলো সেগুলো কিন্তু থেকে যায়। ক্রসওভার মানে যখন প্যারেন্টসদের থেকে চাইল্ড আসতেছে তখন ডেফিনেটলি তাদের কিন্তু ক্রসওভার হচ্ছে। তারপরে কিন্তু কিছু কিছু প্রপার্টি, কিছু কিছু জিনিস কিন্তু মিউটেটও হয়ে যায়, কিছু কিছু জিনিস অটোমেটিক্যালি উইথ টাইম মিউটেট হয়। সো ভ্যারিয়েশন আসে স্পিসিসে। এইভাবে কিন্তু একটা স্পিসিস ওভার দ্য ইয়ার্স, এটা অ্যাকচুয়ালি অনেক বছর ধরে হয়, সো আমাদের চোখের সামনে হয় না। তো ওভার দ্য ইয়ার্স কিন্তু একটা স্পিসিস মিউটেট করে এক্স্যাক্টলি এই স্টেপগুলো ফলো করে। বেনিফিটগুলো কি দেখি। ফার্স্ট অফ অল, আমরা একটা ইনিশিয়াল পপুলেশন থেকে স্টার্ট করতেছি এবং সেই পপুলেশনটা কিন্তু টোটালি র্যান্ডম, সেটা কিন্তু টোটালি র্যান্ডম। এখন আমরা ফিটনেসের উপর বেস করে কিন্তু সিলেকশন স্টেপটা চালাচ্ছি। তার মানে যে স্টেটটার ফিটনেস বেটার সেই স্টেটটা কিন্তু চোজেন হওয়ার প্রবাবিলিটিটা হায়ার। তো যেহেতু আমরা ফিটনেসের উপরে বেস করে সিলেক্ট করতেছি, সো সবসময় কিন্তু পপুলেশনের যে ভালো ইন্ডিভিজুয়ালগুলা, মানে যে ভালো স্টেটগুলা বা বেটার স্টেটগুলা, বেটার কোয়ালিটি স্টেটগুলা, সেগুলো চোজেন হওয়ার প্রবাবিলিটি কিন্তু হায়ার। সো দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আমরা বেটার স্টেটগুলোকে priority বেশি দিচ্ছি। So we are focusing towards the goal. We are trying to reach the goal because we are giving priority to the better states. সিলেকশনের পরে আমরা কি করতেছি, ক্রসওভার করতেছি। তো ক্রসওভারের আইডিয়াটা হচ্ছে এরকম যে আমি যখন দুইটা স্টেটকে মাঝখানে ভেঙে ফেলতেছি এবং যখন এই দুইটা স্টেটকে আমি এবার জোড়া লাগাচ্ছি, দ্য এক্সপেকটেশন ইজ দ্যাট যে কোনো একটা স্টেটের একটা, লেটস সে আমি যখন মাঝখানে ব্রেকডাউন করতেছি হয়তো বা একটা অংশ খুব ভালো, অন্য অংশটা হয়তো খারাপ ছিল, আবার পরের স্টেপটা হয়তো বা সেকেন্ড অংশটা বেটার। তো যখন আমি এই দুইটা অংশকে কম্বাইন করতেছি, দ্য এক্সপেকটেশন ইজ দ্যাট দ্য রেজাল্টেন্ট চাইল্ড ইজ গোইং টু বি বেটার দ্যান দ্য প্যারেন্টস, দ্যাট ইজ দ্য এক্সপেকটেশন। এবং স্ট্রেঞ্জ হলেও এটা কিন্তু অনেক সময়ই হয়ে থাকে, অনেক ক্ষেত্রেই হয়ে থাকে যে যখন আমি দুইটা স্টেটকে ব্রেকডাউন করবো এবং যখন এদের ভাঙা অংশগুলোকে আমি জোড়া লাগাবো, অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য চিলড্রেন টেন্ডস টু বি বেটার দ্যান দ্য প্যারেন্টস। সো চিলড্রেনগুলো কিন্তু প্যারেন্টের চাইতে বেটার হওয়ার পসিবিলিটি বেশি থাকে যদি আমি এইভাবে ক্রসওভারটা করি। তাহলে দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, তাহলে আমি মিউটেশন কেন করতেছি? যদি দেখা যায় যে ক্রসওভার করে আমি বেটার চাইল্ড পাচ্ছি, তাহলে আমি মিউটেশন করে কেন এটাকে আবার চেঞ্জ করে দিচ্ছি? দ্য অ্যান্সার টু দ্যাট ইজ দ্যাট যে আমি যদি মিউটেশন স্টেপটা না করি, লেটস সে আমি মিউটেশন স্টেপটা বাদ দিলাম, এটা আমি করলাম না, তাহলে যেটা হবে যে আমি ইনিশিয়াল যে পপুলেশনগুলো থেকে স্টার্ট করেছিলাম সেগুলোরই বিভিন্ন রকম কম্বিনেশনের মধ্যেই কিন্তু ঘুরপাক খেতে থাকবে। অর্থাৎ আমার স্টেট স্পেসটা যদি বিশাল বড় একটা স্টেট স্পেস হয়ে থাকে, আমি যদি অল্প কয়েকটা স্টেট থেকে শুরু করে থাকি, তাহলে দেখা যাবে এই স্টেটগুলোর বিভিন্ন রকম কম্বিনেশন দিয়ে যে স্টেটগুলো পসিবল, অর্থাৎ জাস্ট এ স্মল পার্সেন্টেজ অফ দ্য স্টেট স্পেস, সেই অংশের মধ্যেই কিন্তু আমার স্টেটগুলো ঘুরপাক খেতে থাকবে, অর্থাৎ তার বাইরে কিন্তু আসতে পারবে না, কারণ এখানে তো অন্য কোনো ভ্যারিয়েশন নাই। আমি তো সেম স্টেটগুলোকেই জাস্ট ব্রেকডাউন করতেছি, জোড়া লাগাচ্ছি, ব্রেকডাউন করতেছি, জোড়া লাগাচ্ছি। অন্য কোনো নাম্বার বা অন্য কোনো সংখ্যা এখানে আসার কিন্তু কোনো পসিবিলিটি নাই। এই কারণে মিউটেশন করা হচ্ছে। মিউটেশন ইজ ডান টু ইনক্রিজ দ্য ভ্যারিয়েশন, তার মানে ডাইভার্সিফিকেশন বাড়ানোর জন্য, যেন স্টেট স্পেসের আরো বড় এরিয়া কভার করা পসিবল হয়, সেটা এনশিওর করার জন্য মিউটেশন স্টেপটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে টু ইনক্রিজ ভ্যারিয়েশন অ্যামং দ্য স্টেটস।
তো এই পুরো ব্যাপারটা, এই পুরো প্রসেসটা ফলো করলে যে অ্যালগোরিদমটা হচ্ছে, এই অ্যালগোরিদমটা কিন্তু আসলে খুবই ভালো পারফর্ম করে। অনেক প্রবলেমের ক্ষেত্রেই দেখা যায় যে সিঙ্গেল স্টেপ বেসড অ্যালগোরিদমগুলোর চাইতে, দ্যাট মিনস হিল ক্লাইম্বিং বা সিমুলেটর রিলেটিং চাইতে অনেক ফাস্ট কিন্তু এটা সলিউশন জেনারেট করতে পারে। So this is known as genetic algorithm. Any question from anyone? ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো। ম্যাম, এখানে হচ্ছে ফিটনেস ফাংশনের যে ভ্যালুগুলো পাচ্ছি ম্যাম, এই যে নন অ্যাটাকিং পেয়ার, ম্যাম এটা কিভাবে ফাইন্ড আউট করব? মানে পার্সেন্টেজ ক্যালকুলেশনের জন্য এই মানে নাম্বারগুলো। এই যে 24, 23, 22, 11, আচ্ছা এগুলা ক্যালকুলেট করতে তুমি অ্যাটাকিং পিং যেভাবে ক্যালকুলেট করেছিলে সিমিলার ওয়েতেই করতে পারো। যেমন অ্যাটাকিং পিং কিভাবে ক্যালকুলেট করেছিলে, এখানে তুমি ক্যালকুলেট করে দেখেছিলে রো বরাবর অ্যাটাক কয়টা আছে, তারপরে ডায়াগোনাল বরাবর অ্যাটাক কয়টা আছে, রাইট? তুমি যদি নাম্বার অফ অ্যাটাকিং পিংসটা ক্যালকুলেট করো, অ্যাটাকিংটাই লেটসে তুমি ক্যালকুলেট করলা, তারপর সেটাকে যদি তুমি 28 থেকে মাইনাস করে দাও, তাহলে তুমি নন অ্যাটাকিংটা পেয়ে যাচ্ছ। আচ্ছা ম্যাম, ঠিক আছে, কারণ আমরা জানি টোটাল নাম্বার অফ কুইন্সের সংখ্যা হচ্ছে 28। এখন আমি যদি অ্যাটাকিং গুলা ক্যালকুলেট করতে জানি, তাহলে ওটা ক্যালকুলেট করে যদি আমি 28 থেকে মাইনাস করে দেই, তাহলে কিন্তু আমি নন অ্যাটাকিং পেয়ে যাচ্ছি। আচ্ছা ম্যাম। এনি আদার কোয়েশ্চেন? ম্যাম ডাইভার্সিফিকেশনের দিক থেকে ম্যাম লোকাল বিম আর জেনেটিক অ্যালগরিদম এটা কোনটা বেটার ম্যাম? আচ্ছা ওইভাবে কম্পেয়ার করাটা আসলে ডিফিকাল্ট। ইটস ডিফিকাল্ট টু কম্পেয়ার লাইক দ্যাট। অ্যাকচুয়ালি ওটা টোটালি প্রবলেম স্পেসিফিক হয়ে যাবে। কোনো কোনো প্রবলেমের ক্ষেত্রে হয়তো দেখা যাবে লোকাল বিম বেশি ডাইভার্স হচ্ছে, কোনো কোনো প্রবলেমের ক্ষেত্রে জেনেটিক অ্যালগরিদম লোকাল বিমের ডাইভার্সিফিকেশন বেশি, দ্যাটস ট্রু। যেহেতু এখানে আমরা অনেক দিক থেকে স্ট্যাটিস্টিক্সটাকে একসাথে অ্যাটাক করে একসাথে সামনের দিকে যাচ্ছি, কিন্তু জেনেটিক অ্যালগরিদমের অন্যান্য ট্রেডগুলো কিন্তু অনেক বেটার। যেমন এটা কিন্তু লোকাল বিম যতটা না গোলের দিকে ফোকাস করে কাজ করতেছে, জেনেটিক অ্যালগরিদম কিন্তু তার চাইতে বেটার ফোকাস করে, এবং এটার যে কিছু সফিস্টিকেটেড যে মেকানিজম আছে, যেমন ক্রসওভার, এই জিনিসটা তো অন্য কোনো অ্যালগরিদমে নাই। এটার কারণেও কিন্তু দেখা যায় আমরা অনেক স্টেপ সামনে এগিয়ে যাই। ক্রসওভারের পর দেখা যায় যে এমন কিছু চাইল্ড জেনারেট হচ্ছে যেগুলো আসলে তুমি লোকাল বিম সার্চ দিয়ে হয়তো বা 7টা-8টা স্টেপেও ওই চাইল্ড পর্যন্ত পৌঁছাতে পারবে না। এই কারণে জেনেটিক অ্যালগরিদম is considered better than all the other algorithms, but it depends on the problem যে তুমি আসলে এটা ইউজ করতে পারবে না। আচ্ছা, সো আমাদের লোকাল সার্চ চ্যাপ্টারটা কিন্তু এখানেই শেষ। চ্যাপ্টার লোকাল সার্চ ইজ ফিনিশড হিয়ার, দ্যাট ইজ চ্যাপ্টার 4। তো এখান থেকে আমরা বেসিক্যালি 4টা অ্যালগরিদম দেখলাম মেইন: হিল ক্লাইম্বিং সার্চ, সিমুলেটর রিলেটিং, লোকাল বিম সার্চ এন্ড জেনেটিক অ্যালগরিদম। এই 4টাই এখান থেকে তোমাদের সিলেবাসে থাকবে, এবং কি ধরনের কোশ্চেন হতে পারে সেটা জানার জন্য তোমরা মিডের কোশ্চেনগুলো একটু দেখবা। আমাদের একটা ইন ক্লাস অ্যাসাইনমেন্ট ডেফিনেটলি এই চ্যাপ্টারের উপরে হবে, এবং সেখানে কোশ্চেনগুলো অনেকটা ওই ফরম্যাটেরই থাকবে। তোমাদের প্রিভিয়াস মিডের যে কোশ্চেনগুলো শেয়ার করা হয়েছে সেগুলো যদি তোমরা একটু দেখো, তাহলে দেখবা যে কি ধরনের কোশ্চেন এখান থেকে আসে। বেসিক্যালি কনসেপচুয়াল কোশ্চেন, সো not simulations, just conceptual questions. So you can look at them for reference as to what type of questions can come from this chapter. আচ্ছা, এটা আমি এখন ক্লোজ করি। আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, বাট আমি কিন্তু আরেকটু ক্লাস নিব। অ্যাটেন্ডেন্সটা নেওয়ার পরে আমি আমাদের যে নেক্সট টপিক এন্ড লাস্ট টপিক অফ আওয়ার মিড টার্ম সিলেবাস, সেটা আমি একটু স্টার্ট করতে চাচ্ছি। আমরা আসলে ইন জেনারেল অন্যান্য বারের চাইতে একটু পিছিয়েই আছি। অন্যান্যবার দেখা যায় আমি হয়তো লাস্ট 2টা ক্লাসই রাখি ওটার জন্য, বা হয়তো একটা রিভিউ ক্লাসই রাখি। তো এবার যেহেতু তোমাদের মিড টার্ম হবে না, সো আসলে রিভিউ ক্লাসটার প্রয়োজন নাই। সো আই থিঙ্ক উই উইল ফিনিশ বাই নেক্সট ক্লাস, যেহেতু রিভিউ ক্লাসের প্রয়োজন হবে না। আর তোমাদের প্রত্যেকটা ক্লাস টেস্টের আগেই কিন্তু আমি একটা করে কাউন্সেলিং ক্লাস টেস্ট করছি না, মানে ইন ক্লাস অ্যাসাইনমেন্টের আগে আমি কাউন্সেলিং আওয়ার রাখবো। সো ওই কাউন্সেলিং আওয়ারে তোমরা কিন্তু ডিসকাস করতে পারবা ইফ ইউ ওয়ান্ট টু ডিসকাস এনিথিং অ্যাবাউট দ্য টপিকস ইন দ্য ইন ক্লাস অ্যাসেসমেন্ট। আচ্ছা, লেট মি শেয়ার ইট। আশিকুল ইসলাম, ইয়েস ম্যাম। তানভীর হোসেন, তানভীরুল আলম, ম্যাম তানভীর হোসেনও প্রেজেন্ট। সৌরভ সরকার, ম্যাম সৌরভ প্রেজেন্ট। সুদীপ্ত অধিকারী, প্রেজেন্ট ম্যাম। নার্গিস সুলতানা, ইয়েস ম্যাম। জাহিদুল ইসলাম, আশিকুল ইসলাম, তানজিনা হাসান, ইয়েস ম্যাম। মুশফিকুর সালেহীন, শাহিদুল ইসলাম, তাসনিম ফারিয়া ইসলাম, জাভেদ হাসান তন্ময়, রিজওয়ান চৌধুরী, খুশনুর,
Yes, ma'am. সাদমান সাকিব, ইয়েস ম্যাম। জাহিদুল আজিম, Yes, ma'am. আব্দুল মোত্তালেব, মোতালেব প্রেজেন্ট ম্যাম। তৌহিদুর রহমান, Yes, ma'am. Yes, ma'am. কারিশমা হক, Present, ma'am. মোহাম্মদ আব্দুল্লাহ, Yes, ma'am. ইয়েস ম্যাম। শাহরিয়ার জামান, Yes, ma'am. রাইসুল ইসলাম। আচ্ছা একটু এক সেকেন্ড। ম্যাডাম আমার প্রেজেন্ট বাকি আছে। জান্নাতারা অরিত্রী, খন্দকার নাফিউল ইসলাম, প্রেজেন্ট ম্যাম। প্রদীপ মজুমদার, Yes, ma'am. শাহাদাত হোসেন, ইয়েস ম্যাম। মহিউদ্দিন মুন্না, ইয়েস ম্যাম। কাবিল উদ্দিন বিশ্বাস, ম্যাম আমার অ্যাটেন্ডেন্সটা বাকি আছে। The 162120 Mushfiq. সরি আই গট ডিসকানেক্টেড। আমি আবার শেয়ার করছি। আচ্ছা প্রদীপ মজুমদার, ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না? ম্যাডাম অনেক আস্তে অনেক আসতেছে। ম্যাম অনেক লো মানে আসছে। শোনা যাচ্ছে ম্যাম এখন। Can you hear me now? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Loud and clear. খন্দকার নাফিউল ইসলাম। প্রেজেন্ট ম্যাম। আচ্ছা আমি এগুলো পার হচ্ছিলাম না। মহিউদ্দিন মিন্না, কাবিল উদ্দিন বিশ্বাস, ম্যাম রিজওয়ান চৌধুরী। তাসিরা সাফা, Yes, ma'am. ম্যাম কাবিল প্রেজেন্ট ছিল, ম্যাম প্রেজেন্ট দিছিল। ওকে, রাশেদা হাবিব, Yes, miss. নাবিলি হোসেন প্রিমা, Present, ma'am. ফাহিম হক নাবিল, Present, ma'am. তানভীর হাসান ইমন, Yes, ma'am. রকিবুল ইসলাম, হাসান। রকিবুল ইসলাম, Yes, ma'am. তাসিম হাবিব বৃন্ত, Present, ma'am. চয়ন ঘোষ, Present, ma'am. শামীম আহমেদ, Present, ma'am. হাসিবুল হাসান, নাইমউদ্দিন আহমেদ, Yes, ma'am. তৌফিকুর রহমান খান, Yes, ma'am. সাকিব হোসেন, ইয়েস ম্যাম। ফারহানা আফরোজ, Yes, ma'am. নুসরাত মনিকা, শফিকুল ইসলাম, Ma'am, Nusrat Monica. Present. শফিকুল ইসলাম, সাফাত খান, Yes, ma'am. জেমস জামান, Present, ma'am. অর্পিতা সাহা, সাইদ আনোয়ার, ম্যাম অর্পিতা আছে তো। সাইদ আনোয়ার, Present, ma'am. আব্দুল্লাহ মাসুদ, প্রেজেন্ট ম্যাম। আতিকুল হায়দার, Ma'am, Rahtin present. MB. মুহসিনা রিফা, Present, ma'am. আনিসুর রহমান। Yes, ma'am. আচ্ছা আর কে কে মিস করছো বলো? ম্যাম Ma'am, রিজওয়ান Rahtin Islam or MB. 160,069 মোহাম্মদ শাহিদুল ইসলাম।
ম্যাম তানজুল আলম প্রথম দিকে একদম। আর কেউ? মুশফিক শাহরিয়ার হাসান। শাহরিয়ার হাসান ম্যাম দেওয়া হয়েছে ম্যাম। দেওয়া হয়েছে, আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে, তোমাদের তাহলে অ্যাটেন্ডেন্স ডান। আচ্ছা আজকে আসলে সময় আইডি কত? ঠিক আছে দিয়ে দিয়েছি। আচ্ছা আজকে আসলে সময় খুব বেশি নাই, আমাদের নতুন একটা টপিক শুরু করার মতো এত বেশি সময় নাই, তো আমি তারপরে একটু ডিসকাস করে রাখি যে আমরা নেক্সট যে চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাডভার্সারিয়াল সার্চ। তো ম্যাম আমার নেট চলে গেছিল, অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি ম্যাম। তোমার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে, অন্য কেউ একজন বলেছিল। ওকে জি ম্যাম আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, so let me just share with you what we are going to study next. One moment. আচ্ছা, তো আমরা নেক্সট যে টপিকটা স্টাডি করতে যাচ্ছি, যেটা আমরা বেসিক্যালি নেক্সট ক্লাসে ফুল স্টাডিটা করব, সেটার নাম হচ্ছে অ্যাডভার্সারিয়াল সার্চ। এটাই আমাদের লাস্ট টপিক ফর দ্য মিনিট। So, what is adversarial search? So, let me introduce the topic to you today and we will see the details in the next class. So, basically, adversarial search algorithm গুলো ইউজ করা হচ্ছে গেম প্লেইং এজেন্ট তৈরি করার জন্য, দ্যাট ইজ এজেন্টস হু প্লে মাল্টিপ্লেয়ার গেমস। এখন তোমরা আমাকে বলো তো, তোমরা এতক্ষণ পর্যন্ত যে প্রবলেমগুলো দেখলা, যে সার্চ অ্যালগরিদমগুলো ইমপ্লিমেন্ট করলা, সেগুলোর সাথে একটা গেম প্লেইং এজেন্ট তৈরি করতে গেলে তোমার এনভায়রনমেন্টে মেজর ডিফারেন্সটা কি? ক্যান এনিওয়ান টেল মি হোয়াট ইজ দ্য মেজর ডিফারেন্স for a game playing agent's environment with the problems that you have solved so far? আমরা তো অলরেডি এনভায়রনমেন্ট নিয়ে স্টাডি করেছি, সো আমরা কিন্তু ডিস্টিংশনগুলো জানি, তাই না? তো তুমি যে প্রবলেমগুলো এখন পর্যন্ত সলভ করলা, যে এজেন্টগুলো তুমি ডিজাইন করলা, তার সাথে একটা গেম প্লেইং এজেন্টের এনভায়রনমেন্টে সবচেয়ে বড় ডিফারেন্সটা কোথায়? আই এম টকিং অ্যাবাউট আ মাল্টিপ্লেয়ার গেম প্লেইং এজেন্ট। ধরো চেস প্লেইং এজেন্ট অথবা চেকার্স প্লেইং এজেন্ট অথবা লেটস সে লুডো প্লেইং এজেন্ট, মেজর ডিফারেন্সটা কোথায়? So the major difference is that a game playing agent's environment is a multi-agent environment. এটা কিন্তু সবচেয়ে বড় ডিফারেন্স। আমরা এতক্ষণ পর্যন্ত যে প্রবলেমগুলো সলভ করেছি, আমরা রুট ফাইন্ডিং প্রবলেম বলি বা 8 কুইন্স বলি বা 8 পাজল বলি বা হোয়াটএভার প্রবলেম উই টক অ্যাবাউট, এগুলো কিন্তু সবই ছিল সিঙ্গেল এজেন্ট এনভায়রনমেন্ট। আমরা কিন্তু আসলে মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট নিয়ে কাজ করি নাই। তো তুমি যখন একটা গেম প্লেইং এজেন্ট তৈরি করবা, তখন যেটা হবে সেটা হচ্ছে যে তোমার মুভের পাশাপাশি তোমার কিন্তু এজেন্টের মুভের কারণেও কিন্তু এনভায়রনমেন্টে চেঞ্জ আসবে। আমরা এতক্ষণ পর্যন্ত যে প্রবলেমগুলো দেখলাম, এগুলো সবগুলোতেই whenever my agent is taking a step, whenever my agent is making some move or performing some action, the environment is changing. But in case of a game playing agent, its opponent is also performing action. যেমন তুমি যদি একটা চেস প্লেইং এজেন্টের কথাই চিন্তা করো, একটা চেস প্লেইং এজেন্টের ক্ষেত্রে কিন্তু you are making a move, you are moving one of your pieces, so the environment, that is the chessboard, is changing. Then after that your opponent is also making his move, that is your opponent is also moving one of his pieces, and for that reason also the chessboard, the configuration of the chessboard or the environment is also changing. So now you can change the environment, your opponent can also change the environment, and definitely your agent needs to keep track of that change. So that's why এখন কিন্তু আমাদেরকে একটু ডিফারেন্ট টাইপ অফ অ্যালগরিদম ইউজ করতে হবে, যেখানে আমার এজেন্টের মুভটা যেমন ইম্পর্টেন্ট, অপোনেন্টের এজেন্টের মুভটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, সেটা মাথায় রেখে আমাকে কাজ করতে হবে। দ্যাটস ওয়াই উই আর মুভিং অন টু আ ডিফারেন্ট ট্র্যাক অফ অ্যালগরিদম দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাডভার্সারিয়াল সার্চ। তো অ্যাডভার্সারিয়াল সার্চ থেকে আমরা বেসিক্যালি
একটা অ্যালগরিদমই দেখবো, ওয়ান সিঙ্গেল অ্যালগরিদম, এবং সেই অ্যালগরিদমটা ইউজ করে আমরা কিভাবে বিভিন্ন মাল্টিপ্লেয়ার গেম সলভ করতে পারি সেটা ডিটেলস নিয়ে আমরা ডিসকাস করবো। তো আজকে আমাদের সময় খুব বেশি নাই, এই কারণে আজকে আর অ্যালগরিদমের ডিটেলসে যেতে চাচ্ছি না। We will discuss this topic in the next class. So before ending the class, does anyone have any question? ম্যাম আমার আচ্ছা মিডের কোশ্চেন থেকে দুইটা কোশ্চেন ছিল ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। তো যেটা বলছিলাম যে যারা একটু লেট করে জয়েন করছো তাদের জন্য বলতেছি যে তোমাদের প্রথম ইন ক্লাস অ্যাসাইনমেন্টটা কিন্তু নেক্সট স্যাটারডেতে হবে, এন্ড দ্য সিলেবাস ইজ আনইনফর্মড সার্চ অ্যালগরিদমস। আমি এলএমএস একটা নোটিশ পোস্ট করে দিব রিগার্ডিং দিস, তোমাদের ফুল রুলস সহ যে কতক্ষণ ধরে হবে এবং কিভাবে তোমরা অ্যাসাইনমেন্টটা কন্ডাক্টেড হবে তার ফুল নিয়ম কানুন সহ আমি এলএমএস একটা নোটিশ পোস্ট করে দেব। আচ্ছা, তোমার মিড থেকে কি কোশ্চেন ছিল বলো? ম্যাম ওইখানে একটা ছিল যে হিউরিস্টিক ফাংশন আমাদের জেনারেট করতে হবে যদি একবারে মানে আমরা একবারে 0 নাম্বার অফ নোড পেতে চাই, আবার যদি ম্যাক্সিমাম নাম্বার অফ নোড ক্রিয়েট করতে চাই, সেই ক্ষেত্রে হিউরিস্টিক ফাংশনের ভ্যালুগুলো কেমন হবে? আচ্ছা, আচ্ছা এটা বোধহয় অ্যাসাইনমেন্টেও ছিল আমার যতদূর মনে পড়ে কোশ্চেনটা। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে যে তুমি যদি লেটস সে তুমি যদি মিনিমাম নাম্বার অফ নোড জেনারেট করতে চাও, তার মানে তুমি যদি ফাস্টেস্ট ওয়েতে সলিউশনে রিচ করতে চাও, তাহলে ডেফিনেটলি তোমার হিউরিস্টিক ফাংশনের ভ্যালুগুলো কিন্তু তোমার অ্যাকচুয়াল কস্টের ইকুয়াল হতে হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা স্লাইড শো করেছিলাম, সেই স্লাইডটাতে বলা হয়েছিল যে অ্যাডমিসিবল হিউরিস্টিক হলে এ স্টার সার্চ সবসময়ই অপটিমাল সলিউশন দেয়, বাট এটা কতটুকু কুইকলি সলিউশন দিবে সেটা ডিপেন্ড করে তোমার হিউরিস্টিকের ভ্যালুটা অ্যাকচুয়াল কস্টে কতটা কাছাকাছি বা কতটা গুড এস্টিমেট তার উপরে। So if you can get a heuristic function whose value is exactly equal to the actual cost for every node, that is the best heuristic, and that is going to expand the minimum number of nodes. So তুমি যদি প্রত্যেকটা নোডের হিউরিস্টিক ভ্যালু এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য অ্যাকচুয়াল কস্ট ফ্রম দ্যাট নোড, এটা যদি তুমি করতে পারো তাহলে দ্যাট ইজ গোইং টু জেনারেট দ্য মিনিমাম নাম্বার অফ নোডস। আর ম্যাক্সিমাম নাম্বার অফ নোডস কে জেনারেট করবে এটা তো অবশ্যই পারা উচিত, কারণ আমরা জানি যে ইউনিফর্ম কস্ট সার্চের ক্ষেত্রে আমরা হিউরিস্টিকের ভ্যালুটা 0 ধরি, এবং ইউনিফর্ম কস্ট সার্চ ইজ অ্যাকচুয়ালি দ্য ওয়ার্স্ট অ্যামং দ্য অপটিমাল অ্যালগরিদমস। এটা সবচেয়ে বেশি সংখ্যক নোড জেনারেট করে। So if you choose the heuristic value of each node as 0, then that will generate the maximum number of nodes. Optimal solution দিবে true, but it's going to generate the maximum number of nodes. So maximum এর ক্ষেত্রে অ্যানসারটা হচ্ছে all the heuristic values are 0, and minimum এর ক্ষেত্রে অ্যানসারটা হচ্ছে all the heuristic values are equal to the actual cost from that node. Okay? Was there any other question? Another one question. বলো। ম্যাম সেটা হচ্ছে 20 মিনিট হচ্ছে ম্যাম সামারের যে কোশ্চেনটা ম্যাম ওইখানে 1 নাম্বারটা ওই যে ম্যাম একটা মেসে কিছু ব্লকস যে হচ্ছে ব্লক ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, এটার অ্যানসারটা আর কি স্টেট স্পেস। স্টেট স্পেসের সাইজটা জানতে চাচ্ছ? ম্যাম ওখানে ওই যে কোশ্চেনটা ছিল ম্যাম ওই যে হোয়াট ইজ দ্য সাইজ অফ স্টেট স্পেস, ম্যাম ওইটা কিভাবে করব আর কি। আচ্ছা এখানে, আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি। আচ্ছা এখানে এই কোশ্চেনটা তো জি ম্যাম। তো এখানে দেখো কিছু স্টেট কিন্তু ব্লকড অবস্থায় আছে। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াট ভ্যারিয়েবলস আর রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট আ স্টেট অফ দ্য প্রবলেম। তো এখন এই প্রবলেমের একটা স্টেট রিপ্রেজেন্ট করার জন্য তোমার কিন্তু বেসিক্যালি দুই ধরনের ভ্যারিয়েবল প্রয়োজন। একটা হচ্ছে গিয়ে তোমার এজেন্টের পজিশন বা লোকেশন, সেটা তো ডেফিনেটলি তোমাকে জানতে হবে যে তোমার এজেন্ট কারেন্টলি কোন স্কোয়ারে আছে, সেটার জন্য একটা ভ্যারিয়েবল লাগবে। আর একটা হচ্ছে প্রত্যেকটা স্টেটের কন্ডিশন, প্রত্যেকটা স্কোয়ারের কন্ডিশন কিন্তু তোমার জানা লাগবে যে তোমার স্টেটটা স্কোয়ারটা কি কালারলেস নাকি রেড। কারণ বলা হচ্ছে এজেন্ট কোন একটা স্কোয়ারের উপর স্টেপ করলে ওই স্টেটটা কিন্তু কালারলেস থেকে রেড কালার হয়ে যাবে। তো সেটার জন্য তুমি বুলিয়ান ইউজ করতে পারো, যে তুমি প্রত্যেকটা স্কোয়ারের জন্য একটা করে বুলিয়ান ভ্যারিয়েবল রাখলা, আর তোমার এজেন্টের লোকেশনের জন্য তুমি একটা সিঙ্গেল ভ্যারিয়েবল রাখলা যেটা দিয়ে তুমি তার লোকেশন ইন্ডিকেট করতেছো। তো তাহলে তোমার কয়টা ভ্যারিয়েবল লাগতেছে টোটাল? এজেন্টের লোকেশনের জন্য তোমার একটা ভ্যারিয়েবল লাগতেছে, আর তোমার প্রত্যেকটা স্টেটের কন্ডিশন জানার জন্য তোমার কিন্তু একটা করে বুলিয়ান ভ্যারিয়েবল লাগতেছে। তো টোটাল নাম্বার অফ স্টেটস কয়টা তোমার এখানে হচ্ছে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। সো देयर আর 36 স্কোয়ারস অন দিস বোর্ড, এবং এই 36 স্কোয়ারস এর মধ্যে 7টা কিন্তু আবার ব্লকড। এই 7টাতে তোমার এজেন্ট কখনোই যেতে পারবে না। তো তাহলে টোটাল নাম্বার অফ স্কোয়ারস কয়টা? স্কোয়ারস হচ্ছে 29।
তাহলে তোমার একটা ভ্যারিয়েবল লাগবে এজেন্টের লোকেশনের জন্য, আর 29 ভ্যারিয়েবলস লাগবে হচ্ছে গিয়ে প্রত্যেকটা স্কোয়ার কি কালারলেস আছে নাকি রেড আছে সেটা ইন্ডিকেট করার জন্য তোমার 29 বুলিয়ান ভ্যারিয়েবলস লাগবে। সো ইন টোটাল ইউ আর গোইং টু নিড 30 ভ্যারিয়েবলস টু রিপ্রেজেন্ট আ স্টেট। তাহলে তোমার সাইজ অফ দ্য স্টেট স্পেস কি হবে? এখন দেখো তোমার যে 29টা ভ্যারিয়েবল আছে, এই 29টা ভ্যারিয়েবলের প্রত্যেকটা কিন্তু আবার বুলিয়ান, তো সো প্রত্যেকটার ভ্যালু কিন্তু আবার দুইটা করে হতে পারে। সো তোমার স্টেট স্পেসের সাইজটা কি হবে? তাহলে তোমার 2 টু দি পাওয়ার 29 তো পসিবিলিটি আছেই, তার সাথে আবার তোমার এজেন্টের পজিশন কিন্তু 29টা লোকেশনের যে কোনোটাই হতে পারে। সো দ্য সাইজ অফ দ্য স্টেট স্পেস ইজ গোইং টু বি 29 ইনটু 2 টু দি পাওয়ার 29। ওকে, আর গোল টেস্ট কি হবে? এটা তো খুবই ইজি, যখন সবগুলো রেড, when all the 29 variables 29 square variables are valued red, তখন আমি বলবো যে গোল স্টেট রিচ করেছি। ওকে, জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম এখানে তো আমার গোল স্টেটটা এস দেওয়া আছে না, তখন বুঝলাম না। ও স্টেটিং হচ্ছে এস, ঠিক আছে বুঝতে পারছি, হ্যাঁ, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমরা মনে হয় আমরা তাহলে আজকে ক্লাসটা শেষ করে দেই। তোমাদের সাথে আমার আবার টিউসডেতে দেখা হবে। ওকে, এই উইকে কি কোনো মেকআপ আছে? আমি অবশ্য দেখি না। না ম্যাম। নাই কোথাও প্রবাবলি না। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আমার টিউসডেতে আবার দেখা হবে।